বন্ধুগণ শুনতে পাচ্ছ? রবিউল আওয়াল, মুহতাসিম, দেখা যাচ্ছে? সব ঠিক আছে? কার জানি মাইক একটু সাউন্ড করে, কার সাউদান নাকি? না, তোর মাইকে তো সাউন্ড নাই। ঠিক আছে, চলো পড়ালেখা শুরু করি। তোমাদের আজকে কি হবে বলো দেখি বন্ধু? অজৈব ক্লাস হবে শুধু বললে হবে রে গরু? আজকে তোমাদের অজৈব রসায়নের শেষ ক্লাস, অর্থাৎ তোমাদের 9-10 বা ইন্টারমিডিয়েটে যে কেমিস্ট্রি আমরা পড়ি, সেই কেমিস্ট্রির বড় যে দুইটা ভাগ, একটা হচ্ছে অজৈব আর একটা হচ্ছে জৈব। সো অজৈবটা আজকে শেষ, এবং আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে সেই দিন কোর্স শুরু করলাম, আজকে শেষ। শেষ মানে আর 4-5টা ক্লাস বাকি আর কি অর্গানিকের। ওটা তো একই টাইপের জিনিস ধরলেই ফস করে শেষ হয়ে যাবে আর কি। আর রমজানে ভোরবেলা ক্লাস করে আমি জানি না আসলে তোদের কেমন লাগতেছে, আমার কাছে তো খুবই স্নিগ্ধ লাগে, খুবই সুন্দর লাগে। সো এই ক্লাসের তো এফিসিয়েন্সি, আচ্ছা, সো এফিসিয়েন্সি তো খুবই হাই, মানে অল্প সময়ের মধ্যে আসলে অনেক কাজের কথাবার্তা হয়, কোনো আউল ফাউল কথাবার্তা নাই। সো মানে আমার তো মনে হচ্ছে 3 ক্লাসে মনে হয় অর্গানিক শেষ হয়ে যাবে। ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 10-এর উপরে ক্লাস নাম্বার 2, অর্থাৎ আজকে টোটাল ক্লাস কাউন্ট হচ্ছে পুরো কোর্সের 23 নাম্বার ক্লাস, ক্লাস 23। চলেন পড়াশোনা শুরু করি। সো আজকে এইগুলো দেখতে হবে আর কি। গতদিন এই অধ্যায়ে আমরা ধাতু নিষ্কাশন নিয়ে আলোচনা করতেছিলাম। তো ধাতু নিষ্কাশনের শেষ ধাপটা ছিল হচ্ছে ধাতুর বিশুদ্ধিকরণ। তো সেই বিশুদ্ধিকরণ নিয়ে কথাবার্তা বলতে হবে। সংকর ধাতু, যেটাকে ইংরেজিতে কি বলে? সংকর ধাতুর অ্যালয়, অথবা এটাকে বলা যায় আবার হাইব্রিড মেটালস। তোমরা ছেলেরা পড়ছো? কৃষি শিক্ষা ছিল, পড়ছো নাকি? কারো ছিল না? আমাদের সময় কৃষি শিক্ষা পড়া লাগতো ক্লাস 8-এ। সো আমরা ওইখানে পড়তাম যে ওই যে তোমার ধরো বাংলাদেশি গরুর সাথে অস্ট্রেলিয়ান একটা গরুর ক্রস ঘটায় যে বাচ্চা কাচ্চা উৎপাদন করা যায়, সেগুলোকে আমরা বলতাম হাইব্রিড প্রজাতির গরু ছাগল। মানে ছাগল তো হইতো না, গরুই হইতো আর কি। মানে এই হাইব্রিডাইজেশনটা, এই সংকরায়নটা, সংকর প্রজাতি তৈরি করা, এটা আসলে যে কোনো কিছুর ক্ষেত্রেই যায় আর কি। আচ্ছা, সো তারপরে আসো ধাতু ক্ষয় এবং সেটাকে রেজিস্ট করা যাবে কিভাবে। আর খনিজ অধাতু, সালফার নিয়ে কথাবার্তা, সালফারের কিছু যৌগ, সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন, বাচ্চা জিনিস। সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন যেন কোন পদ্ধতিতে করে মনে আছে কারো? বলেন তো। ফ্রাশ পদ্ধতিতে তো সালফারের নিষ্কাশন করে, সালফারের শিল্প উৎপাদন কোন পদ্ধতিতে করে? সালফারের নিষ্কাশন হচ্ছে ফ্রাশ পদ্ধতি, কিন্তু শিল্পোৎপাদন কোনটা? সালফারের না, সালফিউরিক অ্যাসিডের শিল্পোৎপাদন। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে স্পর্শ পদ্ধতি। এই নামটা কি তোমাদের বইতে আছে? ওকে, থাকলে ভালো, না থাকলেও ভালো। এখন এই স্পর্শ পদ্ধতি নিয়ে একটা মজার ঘটনা আছে। সম্ভবত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নে তোমার একবার দিছে যে কি একটা কথা জানি, এই ধরো এইটাই আর কি, যে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে। তো এটা তো ক্লাস 9-10 থেকে মানুষ শুনে আসছে, পারারই কথা। কিন্তু প্রচুর পোলাপাইন পারে নাই। তার কারণটা কি জানো? কারণটা হচ্ছে ওইখানে যে এমসিকিউ প্রশ্ন, এমসিকিউর কোথাও স্পর্শ পদ্ধতি নাই। ওরা লেখছে হচ্ছে ইংরেজিতে। এখন তোমরা একটু বুঝে বলো স্পর্শ পদ্ধতির ইংরেজি কি হবে? কে পারবা বলো? স্পর্শ মানে কি? টাচ। তার মানে কি? টাচ প্রসেস, টাচ স্ক্রিন, টাচ প্রসেস। স্পর্শ পদ্ধতির ইংরেজি হইতেছে কন্ট্যাক্ট প্রসেস, কন্ট্যাক্ট। আমরা যে বলি না কাম ইনটু কন্ট্যাক্ট, মানে কি? মানে মানে স্পর্শ করাও আর কি। সো ওইটা আর কি স্পর্শ পদ্ধতি, কন্ট্যাক্ট প্রসেস। ওকে, চলেন। তাহলে আমাদের ধাতু বিশুদ্ধিকরণ নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে এখন। কি বলছে? ধাতু বিশুদ্ধিকরণের মেইনলি হচ্ছে দুইটা পদ্ধতি। একটা হচ্ছে বিগালক দিয়ে, আর আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তবে বিগালক দিয়ে একেবারে
খুব সুন্দর করে বেশি একটা করা যায় না, করা যায় মোটামুটি লেভেলে আর কি, কিন্তু তড়িৎ বিশ্লেষণ দিয়ে আরও বেশি রিফাইন করা যায়, মারাত্মক লেভেলে রিফাইন করা যায়। সো বিগালোকের ইংরেজি কি বলছিলাম মনে আছে আপনাদের? স্মেল্টার। স্মেল্টার। সো স্মেল্টার দিয়ে কি করব আমরা? গলায় ফেলবো। যে ধাতুটাকে তুমি কেবল নিষ্কাশন করছো তার মধ্যে তো অনেক ময়লা টয়লা আছে। সো ময়লা জিনিসপাতি অপদ্রব্য বের করার উপায় হচ্ছে তাদেরকে গলায় ফেলতে হবে। গলায় ফেললে যেটা হবে, তোমরা জানো না, দুইটা ডিফারেন্ট তরল যদি, এই যে রমজানের মধ্যে তোমরা এখন ইসুপগুলোর ভুসি খাচ্ছ কিনা জানি না, খাওয়া উচিত। সো ইসুপগুলোর ভুসি যখন আম্মু বানায় দেয় তখন একটু কিছুক্ষণ রেখে দিলে কি হয়, উপরে ইউসুফ সাহেব জমা হয়, নিচে সরকার জমা হয়, ইউসুফ সরকার। সো এই যে দুইটা ডিফারেন্ট লেয়ারে জমা হচ্ছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে পদার্থ দুইটার ঘনত্ব আলাদা। সো ব্যাপারটা এরকম আর কি, যে তোমার বিগালোক দিলে জিনিসটা যেহেতু গলে যাবে, গলার পরে কি হবে, আমার ধাতুটা যদি বেশি ভারী হয় ও একেবারে নিচে যেয়ে জমা হবে, আর ময়লা টলা যা থাকবে সব ভেসে উঠবে। আবার উল্টাটাও তো ঘটতে পারে, তাই না? যে আমার ওই ধাতুটা বেশি হালকা, ও উপরে উঠে আসবে, তাহলে ময়লাগুলো মানে দেয়ার উইল বি সাম সর্ট অফ সেপারেশন বেসড আপন দ্য ডেন্সিটি। সো ওইটার জন্য আমাদের তরল করতে হয় আর কি। তো এখানে কি হাবিজুবি যেন বলছে আর কি, দেখবা আর কি, এই খনিজ মল। এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলছে। খনিজ মল মানে যে অপদ্রব্যটা আমার ছিল, খনিজ মলের ইংরেজি হচ্ছে কি বলে? এটাকে বলা হচ্ছে স্ল্যাগ, SLAG, স্ল্যাগ। খনিজ মল ক্ষারকীয় যদি হয় তাহলে অ্যাসিডিক বিগালক যোগ করব। অ্যাসিডিক বিগালক তোমাদেরকে বলছিলাম সিলিকন ডাইঅক্সাইড, সেই ফাউন্ডেশনের সময়। সিলিকন ডাইঅক্সাইড মূলত কোন ধর্মী মনে আছে আপনাদের? অম্লীয় নাকি ক্ষারীয় বলেন তো? অম্লধর্মী। বর্ণা গত ক্লাস করিস নাই মনে হয়? আচ্ছা আচ্ছা। সো আমরা যদি আমাদের খনিজ মলটা যদি ক্ষারীয় টাইপের হয় তাহলে আমরা হচ্ছে বিগালক দিব অম্লীয়। আর যদি খনিজ মল অ্যাসিডিক হয় তার মধ্যে ক্ষারকীয় বিগালক দিতে হবে। ক্ষারকীয় বিগালক ক্যালসিয়াম অক্সাইড, খুব পরিচিত। এখন সব জায়গায় যে ক্যালসিয়াম অক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড ইউজ করা হয় তা না, ইট ডিপেন্ডস। যেমন ধরো তোমাদের বাত্তা চুল্লির বিক্রিয়া দেখাইছিলাম, বাত্তা চুল্লিতে তোমার খনিজ মল হিসাবে কি বলে বিগালক হিসাবে কোনটাকে ইউজ করা হয় বলেন তো, মনে আছে আপনাদের? ওইখানে কিন্তু দুইটারই ইউজ করে বিক্রিয়া, আমি যে স্লাইড দিয়ে দিছি PDF, ওইখানে দেখো দুইটাই কিন্তু ইউজ করে স্টেপ বাই স্টেপ। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে বিগালক এবং খনিজ মল একত্রিত হয়ে ধাতুর মল বা ধাতুমল তৈরি করে। এই যে ধাতুমল তৈরি করে। ধাতুমল গলিত ধাতুতে দ্রবীভূত হয় না বলে উপর থেকে ধাতুমলকে আলাদা করা হয়, এই বাচ্চা জিনিস আর কি। সো ঘোড়ার ডিম দেখো আর কি, বাচ্চা জিনিস। বইতে মনে হয় 2 লাইন বিক্রিয়া লেখা আছে, কি লেখা আছে মনেও নাই, বলে দিলে আমি তো লিখে দিতে পারতাম। ওকে, তারপরে আসেন ধাতু নিষ্কাশন, কি বলে ধাতু বিশোধনের সেকেন্ড যে প্রসেস আমাদের তড়িৎ বিশ্লেষণ, এটা নিয়ে একটু কথা বলি। এটা নিয়েই মূলত আমাদের লাগবে। বলো আমাকে, প্লাস তড়িৎদ্বার যেটা, এটা জানো এটার নাম কি? প্লাস তড়িৎদ্বারের নাম প্লাস হচ্ছে অ্যানোড আর মাইনাস হচ্ছে আমাদের ক্যাথোড। ওকে, এখন আমাকে বলো, ধরো তোমাদের ছোটবেলায় যে চামচ দিয়ে আম্মু হচ্ছে তোমাদেরকে খাওয়াইতো, সেরেলাক খাওয়াইতো, এটা হচ্ছে সেই চামচটা। এখন এই চামচটারে তুমি কামড় দিয়ে ভেঙে ফেলাইছো, কারণ কি আম্মুর একদিন খাইতে দিতে দেরি হয়েছে, তুমি বসায় দিয়েছো একটা কামড়ে, যে তোমার 2টা দাঁত ছিল, 2 দাঁতের কামড়ের ছোবলে এরকম হয়েছে। এখন এই চামচটা আম্মু আমাকে ডেকে বলছে এটাকে তুই একটু মানে মানুষ করে দে, এর গায়ের উপরে একটু প্রলেপ ফালায় দে, তাহলে একটু ভালো হবে দেখতে। আমাকে একটু বলো, এই চামচটাকে আমরা কোথায় ঝুলাবো? অ্যানোড সাইডে নাকি ক্যাথোড সাইডে? ধাতু জমা হয় হচ্ছে ক্যাথোডে। সো ওই কনসেপ্টটাকে আমরা ইউজ করবো আর কি, ঠিক আছে? তাহলে আমাদের এই পাশে আমাদের কি থাকলো? এই পাশে আমাদের একটা ভালো জিনিস থাকলো, কিছু একটা থাকবে, কোনো সমস্যা নেই। এইটা আছে, থিকনেস বাড়ায় দেই, হয়েছে। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ, কোনো রকমে। আর এই পাশে আমার আর একটা জিনিস থাকবে, এই যে এটা আর একটু মোটা গোটা হওয়া উচিত না? ওকে, এখন আমাকে একটু বলেন তো, এই ভোটকা যেটা, এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, কোনটা? এই পাশেরটা হবে হচ্ছে আমাদের ইমপিওর, অবিশুদ্ধ। তাহলে আমি ইংরেজিতে লিখে দিচ্ছি IMPURE, ইমপিওর। আর এই পাশে যে আমাদের হচ্ছে পিওরটা জমা হবে, পিওর। কিভাবে হয় ঘটনাটা? ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের কি বলে, এটা হচ্ছে আমাদের কপার ইমপিওরটা, তাহলে এই পাশে হচ্ছে বিশুদ্ধ কপার যে জমা হবে। তো বিক্রিয়াটা আসলে কি হয়? তড়িৎ বিশ্লেষণ চিন্তা করতে বলছিলাম, কি কথা দিয়ে জানো? প্রথম কথা কি চিন্তা করবা? মাশাআল্লাহ, ব্যাটারির নেগেটিভ সাইড থেকে ইলেকট্রন বের হবে, বের হয়ে এই দণ্ডের গায়ে ইলেকট্রন লেগে আছে, দেখা যাচ্ছে না মনে হয়, এই দণ্ডের গায়ে হচ্ছে ইলেকট্রন লেগে আছে। ওই লেগে থাকা ইলেকট্রনগুলো
খাওয়ার জন্য এখানে কে যাবে, দ্রবণের মধ্যে যে পজিটিভ থাকে সে চলে যাবে। এখন দ্রবণের মধ্যে কে পজিটিভ আছে, যেহেতু কপার নিয়ে কাহিনী করতেছে তাহলে দ্রবণের ভিতরে আমাদের কপার থাকা লাগবে। তাহলে ধরে নিলাম কপার সালফেট আছে, তাহলে কপার 2+ আর হচ্ছে SO4 2-, কে দৌড়ে যাবে এখানে, কপার 2+। এই যে কপার 2+ এদিকে দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পরে যেটা হবে বন্ধু, এখানে কি বিক্রিয়া হবে সেটা একটু আমরা লিখি। তাহলে প্রথমে আমি ক্যাথোড রিয়াকশন লিখছি, যদিও প্রথমে ক্যাথোড রিয়াকশন লেখার নিয়ম না, প্রথমে অ্যানোডটা লেখা উচিত। তাহলে ক্যাথোড রিয়াকশন কি হবে, কপার 2+ যে 2টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এই দণ্ডের গায়ে ধীরে ধীরে আরও কপার জমতে থাকলো। এখন বলো তো, দ্রবণের মধ্যে একটা শূন্যতা তৈরি হয়েছে না কপার 2+-এর, ওই শূন্যতা পূরণ করবে কে বলেন? এই দণ্ডের যে কপার ধাতুগুলো ছিল, তারা এক এক করে চলে যাবে এইখানে ধরো কপার ছিল, কপার থেকে তাহলে পরিণত হবে এবার কপার 2+। তাহলে সেই বিক্রিয়াটা লিখি আমরা একটু। সেই বিক্রিয়াটা হচ্ছে কি, অ্যানোড রিয়াকশন। প্রথমে ছিল কপার, অ্যারো দিয়ে দিব হচ্ছে আমরা কপারের 2+ যোগ হচ্ছে 2টা ইলেকট্রন। এই যে কপারের 2টা ছেড়ে দেওয়া ইলেকট্রন, সেই ইলেকট্রন 2টা কি হবে, এই দণ্ড বেয়ে বাইরের দিকে চলে যাবে। তাহলে এইখান থেকে যে ইলেকট্রন আসছিল আবার এখান থেকে চলে যাচ্ছে। পুরো সিস্টেমের মধ্যে অবশ ভঙ্গিতে পড়ে আছে কে, মানে অপ্রয়োজনীয় পড়ে আছে কে বলেন তো, কার কোনো কাজ নাই? সালফেট আয়ন। সালফেট আয়নের কোনো কাজ নাই, তার মানে কি এই যে সালফেট আয়ন না থাকলেও হয়তো আমার এখানে, বলো তো, বলতে পারবা? সালফেট আয়ন না থাকলে তুমি এখানে কপার 2+ পাইতা কেমনে? এটা তো সম্ভবই না। দ্রবণে যতগুলো পজিটিভ আয়ন থাকবে ততগুলো নেগেটিভ আয়ন মাস্ট থাকা লাগবে। সো এটা কিন্তু মানে ভাবা যাবে না যে এটা ফালাই দিলেও হবে। তো এইটা তোমার আসলে জীবনের একটা অনন্য শিক্ষা হইতে পারে। মাঝে মধ্যে সমাজে এরকম কিছু জিনিস দেখবা যে এটার কোনো কাজ নাই, এটা আছে এমনি আছে আর কি। তো তুমি যদি ভাবো যে ওটাকে মেরে ফেললেই তো হইতো, নো, ওইটার একটা কাজ আছে, ওটার একটা ব্যালেন্স করা লাগে আর কি। যেমন তোমরা জানো কি না, আমার কাছে জাপানি জাতিটাকে খুবই অদ্ভুত লাগে। একটু গল্প করি, আজকে লাস্টের দিন তো আমার কাছে খুব নস্টালজিক লাগতেছে। লাস্টের দিন মানে অর্গানিক আছে, বাট ওটা দেখবি ফুস করে শেষ হয়ে গেছে আর কি। তো জাপানি জাতিটাকে নিয়ে আমার আগ্রহের শেষ নেই। মানে এদের যে এক্সেলেন্স, যা করে খুব সুন্দর করে করে, খুবই গুছানো, খুবই পরিপাটি, খুবই নিয়ম মাফিক, মানে কোনো এলোমেলো অনিয়ম নাই। ওদের যে সামুরাইয়ের যে কনসেপ্টটা অসম্ভব সুন্দর লাগে আর কি। কিন্তু এদের কিছু কাজ দেখলে আবার খুব অদ্ভুত লাগে। এরা খুব হতাশ। আরে এত পজিটিভ মানুষ হতাশ কেমনে হয়? এরা আত্মহত্যা, জানো সবচেয়ে বেশি আত্মহত্যা কারা করে? জাপানিরা। কি অদ্ভুত ব্যাপার না? আচ্ছা, তোরা একটা শব্দ শুনছিস, হারিকিরি? হারিকিরি শোনো নাই? আচ্ছা, হারিকিরি শব্দটা তো আমরা ছোটোবেলায় বাংলা বইতে পড়ছি আর কি। হারিকিরি হচ্ছে জাপানের আত্মহত্যার একটা পদ্ধতি। মানে এটা যখন আমি আমাদের বাংলা স্যারের কাছে শুনছিলাম, শুনে খুব অবাক হয়েছিলাম, কয় কি এটা মারা যাওয়ার কোনো পদ্ধতি হয়? মানে ছুরি নিয়ে তারা নিজের বুকের মধ্যে নিজে ঢুকায় মরে যায়। এটারে বলে হারিগিরি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান হেরে যাওয়ার সংবাদ চলে আসছিল, তখন জাপানি বিভিন্ন জেনারেলরা বা বড় বড় পদস্থ কর্মকর্তারা যেসব জায়গায় ছিল সারা দুনিয়ায়, তাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আমরা সারেন্ডার করতেছি। তারা ওই অপমানে যে আমরা মাথা তো নিচু করতে পারবো না, আমি মানে আত্মসমর্পণ করবো না, তাহলে আমি কী করবো, আমি আত্মহত্যা করবো। দ্যাট ইজ কোয়াইট আনবেয়ারেবল টু বিলিভ। মানে লাইক এরা এরকম করে কেন আমি জানি না। তো ওই জাপানিদের একসময় একটা ছিল যে ওদের সমাজে বয়স্ক মানুষ যারা থাকে তাদেরকে কি করতে জানিস, মানে বয়স্ক মানুষের তো প্রোডাক্টিভিটি নাই, মানে সে তো উপার্জন করতেছে না এখন আর, তো তাকে বসায় বসায় খাওয়াবো কেন? ধর আমাদের দাদা দাদি নানানি বয়স্ক হয়ে গেছে, তাদেরকে আমরা কি করি, ফেলে তো দেই না। কিন্তু ওরা করতো কি, একটা উঁচা পাহাড়ের উপর যে মেরে ফেলার পদ্ধতিটাও কি, উঁচা পাহাড়ের উপরে যে দুম করে ফালাই দিচ্ছে, টুপ করে ফেলে দিলাম, ওই যে আপা টুপ করে ঢুকে পড়লো, ওইরকম একটা ব্যাপার। সো অদ্ভুত একটা জাতি বলে মনে হয়। মানে এদেরকে নিয়ে স্টাডি করা উচিত যে কীভাবে, আর অবশ্য ওদেরকে নিয়ে স্টাডি করার আগে বাঙালিকে নিয়ে বেশি স্টাডি করা দরকার, আরও উইয়ার্ড। এনিওয়ে, সো যেটা বলতেছিলাম যে ওই যে বয়স্ক মানুষগুলো হচ্ছে সালফেট আয়নের মতো, যদিও ডিরেক্টলি তার কোনো কাজ দেখতেছো না, বাট ওই মানুষগুলো না থাকলে তুমি আসলে এইগুলোরে পাইতা না। বুঝো না এই ব্যাপারটা এরকম আর কিছু, ওটাকে ফেলে দেওয়া যাবে না, ওটাও কাজে লাগবে আর কি, ওটা রাইহো। সো দ্যাট ইজ দ্য থিং। এখন বলেন আমাকে, এর ভিতরে যদি আমার উল্টা পুল্টা কিছু থাকতো, মানে ধরো এই গোল্লাটা একটা ভেজাল, এই হলুদ গোল্লাটা, তো এখন দ্রবণের মধ্যে যে কপার 2+-এর ঘাটতিটা তৈরি হয়েছে, এটা পূরণের জন্য তো দণ্ড থেকে কপার ভেঙে যাবে, কিন্তু এই হলুদ গোল্লাটা তো আর কপার না, সাদা গোল্লাগুলো হচ্ছে কপার। তাহলে বলেন তো হলুদ গোল্লাটা কোথায় যাবে, কি হবে তার, বলেন? বলতে পারে না, বলো কি হবে, সে কোথায় যাবে?
ও তো আর ওই দ্রবণে যাইতে পারতেছে না, ও সিম্পলি টুপুস করে নিচে পড়ে যাবে, তাহলে নিচে জমা হবে। তার মানে এইখানে তুমি যেটা দেখবে ইমপিওর কপারের যে রডটা ছিল অ্যানোড রড, এর নিচে তুমি বেশ কতগুলো এরকম অপদ্রব্য জমা হইতে দেখবে, এখানে এই মানে যে ময়লাগুলো ছিল সেগুলো এখানে জমা হবে আর কি, আর ওই পাশে সব বিশুদ্ধগুলো যে জমা হবে। ওকে, দ্যাটস ইট। সো এটা কি ধাতু বিশুদ্ধিকরণে এই যে ওই তোমাদেরকে মনে করায় দেওয়ার জন্য এটা ছবিটা রাখছিলাম, ভাবছিলাম যে তোমাদের মনে পড়বে না যে ধাতু কোথায় জমা হয়, এটার জন্য এই ছবিটা রাখা হয়েছিল, এটার কাজ নাই। আচ্ছা, তারপরে একটা জিনিস আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সংকর ধাতু। এটা আলোচনা করতে যে আমাকে একটু বলো তো এখানে কি লেখা, কি মনে হচ্ছে? মিস্টেক। ওকে, সো আমাদের এখন একটা মূলত ভিডিও দেখতে হবে। সেই ভিডিওটা কই জানি, এই যে আসো বাবা, এই যে এটা একটা ইউটিউব চ্যানেলের নাম, বেসিক্যালি এক ছেলের, এক লোকের। সো সে ভালো ভালো ভিডিও বানায়, সে তার বাড়ি মনে হয় রাশিয়াতে, রাশিয়ান টোনে কথা বলে, তোমরা দেখো। সো চলো আমরা একটা ভিডিও দেখে ফেলি। Very good. I did a video on nitinol, otherwise known as memory metal, and I noticed there was a few questions and ideas in the comment section. So I thought, you know what? I'm going to try some of these out. I've also got a lot of nitinol to get rid of. So in the previous video, I showed how the nitinol remembers its original form when it's heated up. Now, many people were wondering if you could tie it in a knot, and would it revert to its original shape? Let's give that a go. So I tried a various array of different knots, and from what I've noticed, it kind of works. Even though I couldn't get the knot as tight as I wanted. তোমরা কি বুঝতে পারতেছো কি বলতেছে? শোনা যাচ্ছে নাকি একটু কম হয়ে গেছে সাউন্ড? শুনছো কিছু? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ধাতুটা নিয়ে কাজ করতেছে, এই ধাতুটার নাম জানো? এই ধাতুটার নাম হচ্ছে, গুগল সার্চ করবা আজকে সবাই, ইউটিউবে সার্চ করবা, এটা নিয়ে অনেক কিছু পড়বা আর কি। বানানটা হচ্ছে এরকম, নাইটিনল। এখন বানানটা কেন এরকম অদ্ভুতভাবে বড় হাতের ছোট হাতের দিয়ে লেখছি, তার কারণটা হচ্ছে এই সংকর ধাতুটা বানানো হয় হচ্ছে নিকেল এবং কি বলেন তো টাইটেনিয়াম মিক্স করে, এবং এটার রেশিওটা হচ্ছে 50-50, 50% নিকেল 50% টাইটেনিয়াম। এই দুইটা ধাতুর মিশ্রণের ফলে একটা নতুন সংকর ধাতু তৈরি হয়। সংকর ধাতু সবাই জানো একাধিক ধাতুর মিশ্রণ, বলার কিছু নাই। সো এইটা যে সংকর ধাতুটা তৈরি হয়, এই সংকর ধাতুটা পাওয়া গেছিল অ্যাক্সিডেন্টালি, সম্ভবত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দুইজন সায়েন্টিস্ট ল্যাবে কাজ করতেছিল, নতুন একটা ধাতু বানানোর চেষ্টা করতেছিল, ভুলভাল মিশাই এটা বানাইছে, দেখে যে অদ্ভুত একটা ক্যারেক্টার পাওয়া গেছে। সেই ধাতুটার ক্যারেক্টার কি তোমরা কি বুঝতে পারছো এতক্ষণে? করে কি এটা? এইটার আর একটা নাম হচ্ছে মেমোরি মেটাল বা শেপ মেটাল। মেমোরি মেটাল মানে হচ্ছে ওই ধাতুটার মনে থাকে যে তার শেপটা আসলে কেমন। মানে ধর ব্যাপারটা এরকম, এই কেমনে বুঝাই, ধরো এটা একটা কলম, ধাতব কলম। এখন এই কলমটাকে আমি যদি এক্সট্রিম ফোর্স দিই তাহলে এটা বাঁকায় যাবে কোনো এক সময়। এটাকে একটু হিট দিলে ও আবার কি করবে কত, আগের জায়গায় চলে যাবে। মানে ওর মনে থাকে যে আমার শেপ এইটা। তোরা বুঝিস নাই আমার কথা। এই ধাতুটার কাজ হচ্ছে এটা। কিসের মতো? হ্যাঁ, অনেকটা স্থিতিস্থাপকতার মতো। স্থিতিস্থাপকতায় যেটা হয়, যে ফোর্সের কারণে সে বাঁকাইছে, সে ফোর্সটাকে উইথড্র করলে সে আবার আগের জায়গায় রিফর্ম করে, হ্যাঁ, আগের জায়গায় চলে যায় আর কি। কিন্তু এর ব্যাপারটা তা না, একে হচ্ছে হিট দেওয়া লাগে। সো এই ধাতুটাকে বলা হচ্ছে নাইটিনল, এবং এই নাইটিনল ধাতুটার কি অসম্ভব ব্যবহার হইতে পারে তোরা একটু ভেবে দেখ। ধর তোদের কারো একজনের সাইকেলের যে চাকার একটা মেটাল রিং থাকে না, ওই রিংটা কোনো একটা গর্তের মধ্যে পড়ে, জোরে তুমি রেস মারতে গেছিলা, গর্তের মধ্যে পড়ে তোমার চাকাটা বেঁকায় গেছে। তুমি তো কাঁদতেছো যে আব্বু তোরা এখন সাইকেল ঠিক করা দিবে না। তুমি কি করবা? যদি ওই চাকাটা নর্মাল লোহার না হয়, ওটা যদি নাইটিনলের হইতো, তুই বসতো, তুই কি করতি? তুই একটা গ্যাস লাইট ম্যাচ কিছু একটা জ্বালাইতি, মামা একটু দেবেন, আগুন দেবেন। তুই একটু আগুন দিলি, তাপ দিলি, জিনিসটা আবার সুন্দর আগের মতো চলে গেল। ইজন্ট দ্যাট অ্যামেজিং? মানে এবং খেয়াল করো, এইটা একটা ওই যে পেপার ক্লিপ তোমরা যে কাগজে লাগাও, সেই পেপার ক্লিপটা হচ্ছে নাইটিনল দিয়ে বানাইছে। সো নাইটিনলের বানানো ওই পেপার ক্লিপের তো নিজস্ব শেপ মনে আছে, ওইটাকে এই ভদ্রলোক কি করছে দেখছস তো?
গিট্টু মারছে, কেমনে গিট্টু মারছে দেখ, এই গিট্টু মারা জিনিসকে গরম, এই যে গরম পানির মধ্যে ছেড়েছে, টাস করে আগের মতো হয়ে গেছে। টিফ, যাও, এই যে চলে গেছে। কি অদ্ভুত। কি করতেছে এটারে, চলো দেখি একটু। এই যে একটা সার্টেন শেপ দিবে, কিভাবে শেপটা দেয় দেখ, যে শেপে নিতে চাই সেই শেপে ধরে রেখে ওটাকে হিট দিতে হয়, তাহলে মনে রাখে যে এটা আমার শেপ। এই যে ডিফর্ম করছে, আবার হিট দিছে, আগের মতো শেপ হয়ে গেছে, ও মনে রাখে যে এটা আমার শেপ। ক্যানের গায়ে পেঁচায় হিট দিবে, তাহলে ওর শেপ হয়ে যাবে ক্যানের শেপে। এই যে হিট দিচ্ছে, সুন্দর ওর শেপ চলে আসতেছে। কি অদ্ভুত। ওকে, সো এই ভিডিওটা দেখেন, খুবই ইন্টারেস্টিং, মানে বেশ ভালো লাগবে আর কি দেখা। সো আশা করি বুঝছো সংকর ধাতু কাকে বলে, একাধিক ধাতুর মিশ্রণ, এবং এটার ফলে ওই যে নতুন ধাতুটা তৈরি হয় সে আসলে বেশ উইয়ার্ড বিহেভ করে। যেমন ধরো তোমরা অ্যারোপ্লেন বানায় যে ধাতু দিয়ে, তার নাম শুনছো? অ্যারোপ্লেন বানায় কোন ধাতু দিয়ে, মানে অ্যারোপ্লেনের বডি? না, ওটার নাম হচ্ছে ডুরালুমিন। এটা নিয়ে কথা বলছিলাম কখন আমি? বলি নাই। আচ্ছা, ডুরালুমিন শব্দটা আসছে কোত্থেকে ভাবো তো একটু। ডুরালুমিন শব্দটা আসছে কোত্থেকে? কেউ জানে না। এটা হচ্ছে ডিউরেবল যোগ হচ্ছে কি বলেন তো, অ্যালুমিনিয়াম। এই দুইটা শব্দের কম্বিনেশনে বানাইছে ডুরালুমিন। এই যে অ্যালুমিন, বুঝছিস বাবা আমার কথা? এখান থেকে নিছে অ্যালুমিন আর এখান থেকে নিছে কি ডুরা, সো শব্দটা হয়েছে হচ্ছে ডুরালুমিন। মজার। তো সো এইটার কাহিনীটা এরকম কেন, অ্যালুমিনিয়াম দিয়ে প্রথমে অ্যারোপ্লেনের বডি বানানোর চেষ্টা করা হয়েছিল। তা অ্যালুমিনিয়াম তো অনেক হালকা, বিমান উড়বে সহজে, ভালো কথা, কিন্তু অ্যালুমিনিয়াম তো এত শক্ত না। বিমান চলার সময় যে ভাইব্রেশনটা হয়, যে বাতাসের বাধা আছে, এইগুলোর কারণে তো বডি ভেঙে যাচ্ছে। তখন করা দরকার ছিল কি, ওটাকে একটু শক্ত করা দরকার ছিল। সো শক্ত করার জন্য ওর মধ্যে কি জানি জিঙ্ক টিঙ্ক মিশাইছে, আমার খেয়ালও নাই, বইতে আছে দেখো নাকি বইতে নাই জানি না, গুগল করলেই পাওয়া যায় যে ডুরালুমিনের কম্পোজিশন কি। এখন তোদের কি মনে হয় যে বর্তমান বিশ্বের যত উন্নত প্রযুক্তির বিমান আছে, এখন 6th জেনারেশন বিমান চলে আসতেছে, ফাইটার জেট, সেই 6th জেনারেশন বিমানগুলোর বডিও কি ডুরালুমিন দিয়ে বানায়? তাই মনে হয়। প্রযুক্তি আজকে কোথায় গেছে বুঝো, মানে ওরা তো মেমোরি মেটাল নিয়ে কাজ করার চেষ্টা করতেছে। বিমান যদি আমাকে গুলি করে বেকায়ও ফেলায়, ভাইঙাও ফেলায়, ওই বিমান আবার রিফর্ম করা যাবে, এরকম অদ্ভুত সব জিনিসপত্র নিয়ে কাজ করতেছে। সো সেখানে আমরা আজকে বাংলাদেশ কোথায় বসে আছি আমি জানি না। যাই হোক, সো এটা হচ্ছে তোমাদের শঙ্কর ধাতু নিয়ে একটু গল্প স্বল্প ছিল। এবার তোমাদের একটা বিশেষ শঙ্কর ধাতুর নাম বইতে মনে হয় আছে, কাঁসা, তাই না? আর একটা কি আছে বলেন তো এরকম সিমিলার জিনিস? পিতল। এই দুইটাই কিসের শঙ্কর ধাতু? তামার, রাইট। এখন কথা হচ্ছে একটা শঙ্কর ধাতু বানাইতে তো একাধিক ধাতু লাগে, তার মধ্যে যে ধাতুটার পরিমাণ বেশি থাকে, প্রমিনেন্ট অ্যামাউন্টে থাকে, আমরা মূলত বলে থাকি ওই শঙ্কর ধাতুটা হচ্ছে ওই ওই মৌলটার। এখন ঘটনা হচ্ছে এই কাঁসা আর পিতল কিভাবে বানায় বাস্তবে কোনোদিন দেখছো? আমি জানি দেখো নাই, এবং ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, কেবল কার মাইক অন ছিল? হ্যাঁ হ্যাঁ, মাহিরের বাসার পাশে মনে হয় প্রচুর পাখি ডাকে নাকি, কি সুন্দর পাখির ডাক, অদ্ভুত সুন্দর। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমরা এই ভিডিওটা দেখবা, এই ভিডিওটা দেখবা, এবং চ্যানেলের নামটা হচ্ছে এটা হন্টোগ্রাফি, HONTOK, হন্টক। তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এই বেটা হন্টক মানে কি, তোমরা কেউ বলতে পারবা হন্টক মানে কি? হন্টক আচ্ছা, হন্টক মানে হচ্ছে যে কি বলতো, হাঁটে, হেঁটে হেঁটে বেড়ায়, তাকে বলে হন্টক। সো এই যে হন্টোগ্রাফি, ও হচ্ছে আমার এক স্টুডেন্ট, তোমাদের বড় ভাইয়া। ও সম্ভবত 14 ব্যাচ নাকি, খেয়াল নাই, মানে তোমরা কোন ব্যাচ? তোমরা 27 ব্যাচ, HSC 27, আর হচ্ছে মনে হয় 14 বা 15 ব্যাচ, মানে তোমাদের অনেক বড়। সো ছেলেটার নাম হচ্ছে সাহিত্য রাফি, নামটাও অদ্ভুত, ওর কাজ বাজও অদ্ভুত। সো হচ্ছে হেঁটে বেড়ায়, ক্যামেরা হাতে নিয়ে হেঁটে বেড়ায়। আমারও তো এরকম করার খুব ইচ্ছা, করতে তো পারি না জীবনের ব্যস্ততায়। সো হচ্ছে হেঁটে হেঁটে এরকম
বাংলাদেশে যে অদ্ভুত সব জিনিসপত্র দেখা যায় সেগুলো নিয়ে কখনো ছবি তোলে, কখনো ভিডিও বানায়, বিভিন্ন অ্যালবাম ট্যালবাম আকারে শেয়ার করে। সো ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে নিয়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে আসলে বাস্তবে কীভাবে বানায়। মানে মোটামুটি ছোটোখাটো একটা ভালো ডকুমেন্টারি বানাইছে, খুবই ছোটো, 5-6 মিনিটের মনে হয়। দেখে নিও, খুব মজা পাবো আর কি। আর তোমাদের মধ্যে থেকেও ভবিষ্যতে হয়তো এরকম কাউকে পাবো যাদের ভিডিও আমি ক্লাসে আবার দেখাবো যে এই বাচ্চা কাচ্চা আছে, দেখ এই যে আমার পোলাপাইন। সো ভিডিওটা দেখে নিও, আমি আর দেখাচ্ছি না আর কি। ওকে চলেন, সংকর ধাতু নিয়ে আমি আর কিছু বলবো না, অনেক বলে ফেলছি। সংকর ধাতুর এই বস্তু যে কটা পারো মুখস্থ করবা, আল্লাহর নাম নিয়ে মুখস্থ করে ফেলবা, মুখস্থ। তবে তোমরা যদি একটু টেস্ট পেপার ঘাটো তাহলে দেখবা যে কোন কোন সংকর ধাতুগুলো বারবার আসছে রিপিটেটিভলি, সেগুলো অবশ্যই পড়ে যেতে হবে। সব না পারো অন্তত সেগুলো অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো এই যে স্টেনলেস স্টিলটা মনে হয় ইম্পর্ট্যান্ট, আমার যতদূর মনে পড়ে। স্টেনলেস স্টিল, পিতল আর কাঁসা তো মাস্ট। এই যে ডুরালুমিনের কথা আছে তো, ডুরালুমিন আছে না? আছে তো। তারপরে তোমার এই স্বর্ণটা তেমন লাগে না আর কি। সো এই যে কটা পারো ভাই মুখস্থ করো। আর এই কোনটার ব্যবহার কোথায় এটা দেখো, এই যে উড়োজাহাজের বডি বানায়, বাইসাইকেলের পার্টস ইত্যাদি তৈরি করে, অনেক দামি যেগুলো সেগুলোর ক্ষেত্রে ইউজ করে আর কি। ওকে, এবার আসো ধাতু ক্ষয়। বন্ধু, ধাতু তো ক্ষয় হবে, তোমরা একটু বলো তো ধাতুর ক্ষয় কয় প্রকার জানো? এটা তোমাদের বইতে নাই, জাস্ট জেনে রাখো। ধাতুর ক্ষয় হচ্ছে 2 প্রকার। একটাকে বলা হচ্ছে অ্যারোশন, আর একটার নাম হচ্ছে করোশন। এগুলো আমাদের আমলে ইন্টারমিডিয়েটে ছিল, এখন আর ইন্টারমিডিয়েটেও নাই ওইভাবে। অ্যারোশনের ব্যাপারটা হচ্ছে, ধর তোর দাদাবাড়ি দরজার যে ছিটকানিটা আছে সেটা দেখবি যে অনেক ঢিলা হয়ে গেছে, অনেক পুরাতন। তো ওইটা ক্ষয় হওয়ার পিছনে 2টা কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে ফিজিক্যাল মানে কি, এই যে ছিটকানিটা আসা যাওয়া করতেছে তার ফলে কি হয়, ঘর্ষণে ঘষায় ক্ষয় হচ্ছে না, ওইটাকে আমরা বলি হচ্ছে অ্যারোশন। তার মানে এটাকে বলবো আমরা ফিজিক্যাল ক্ষয়, PHYSICAL, ফিজিক্যাল ডিকে মানে বুঝো তো ক্ষয়, DECY, ডিকে মানে হচ্ছে ক্ষয়। আচ্ছা, এবার আসো করোশন কি জিনিস। করোশন হচ্ছে ওই ছিটকানিতে মাঝে মধ্যে তোমার দাদা হয়তো বা ভেজা হাতে ধরছিল, তার মানে এখানে একটু পানি পাইছে, অক্সিজেন পাইছে, একটু মরিচা ধরছে, লোহাটা আস্তে আস্তে ক্ষয় হয়েছে। তার মানে এটা হচ্ছে তোমার কি ক্ষয় বলো তো? কেমিক্যাল ডিকে। তোমরা কি বুঝাচ্ছ আমার কথা? যে কোনো ধাতু এরকম মূলত 2 ভাবে ক্ষয় হয়, একটা হচ্ছে অ্যারোশন আর একটা হচ্ছে করোশন। অ্যারোশন মানে ফিজিক্যালি ধাক্কা, চাপ, গুতা এগুলো খাওয়া হবে, আর করোশন মানে হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে হবে আর কি। আচ্ছা, তারপরে এই করোশনের মধ্যে আবার অনেক টাইপ আছে, এগুলো খুবই ইন্টারেস্টিং, ওই দিকে এখন যাচ্ছি না। তো এখন কথা হচ্ছে তোমাদের বইতে জাস্ট এই 2টা বিষয় নিয়ে বলছে। একটা হচ্ছে মরিচা, দৌড়ো এটা কি টেকনোলজি কোথায় চলে গেছে, এই যে একটা হচ্ছে মরিচা আর একটা হচ্ছে তাম্রমল। মল মানে তো বুঝছোই, সব কিছু এই ওয়েস্টেজ বোঝাচ্ছে আর কি। সো তাম্রমল এই 2টার যে কোনো একটাই হইতে পারে, কপার অক্সাইডও ফর্ম করতে পারে, কপার সালফাইডও ফর্ম করতে পারে। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সালফার পাইলো কোথায়? মানে ধরো আমার কাছে একটা কারেন্টের তার আছে, সেই কারেন্টের তার আসলে ধূসর বা সবুজ বর্ণের একটা আবরণ পড়ে ওর উপরে, যেটা হচ্ছে মূলত কপার অক্সাইড বা কপার সালফাইড। এই কপার সালফাইডের নাম জানো কি? এটাকে যেন কি বলে, বইতে আছে তো নামটা, মনে আছে আপনাদের? গরুর দল সব ঘুমায় গেছো নাকি? কি বেটা, এটাকে বলে চালকোসাইট। মনে পড়ছে আপনাদের? চালকোসাইট। এখন কথা হচ্ছে তোমাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে এই চালকোসাইটটা বানানোর জন্য ওই যে আমার কপারের যে ধাতুটা ছিল, মেটাল ওয়্যার, কারেন্টের তার, ওর ভিতরে সে সালফার পাইলো কোথায়? যখন কপার অক্সাইড ফর্ম করছে, কিউপ্রাস অক্সাইড ফর্ম করছে, তখন তো বুঝছি বাতাস থেকে অক্সাইড পাইছে, কিন্তু সালফারটা পাইছে কোথায়? এটা একটু ভাইবো, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সো এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের ধাতুটা ভিন্ন ধরনের যৌগে পরিণত হচ্ছে, আমার ধাতুটা ক্ষয় হচ্ছে। তার মানে বলো তো তোমাদের বইতে মূলত কোনটাকে আলোচনা করছে, করোশন নাকি অ্যারোশন? কোনটা? করোশন নিয়ে আলোচনা করছে, অ্যারোশন নিয়ে করে নাই। অ্যারোশন নিয়ে ইন্টারমিডিয়েটেও করে না, বাট নামটা তো বলে রাখে, মানে আইডিয়াটা শোনা রাখে আর কি, ইন্টারেস্টিং। সো এবার আসো এটাকে রোধ করা যাবে কিভাবে বলো? আমার ধাতুটা মূলত অক্সাইড ফর্ম করতেছে বা সালফাইড ফর্ম করতেছে, অর্থাৎ কারো না কারোর সাথে তো রিয়্যাক্ট করতেছে। হোয়াট ইফ উই কুড হ্যাভ কাভার্ড ইট, মানে আবরণ দিয়ে যদি ঢেকে দিতে পারতাম তাইলেই তো হইতো। তো আবরণ দিয়ে ঢাকার উপায় কি হইতে পারে বলেন তো? রং করে দেওয়া যেতে পারে, অথবা আর কি করা যেতে পারে? গ্যালভানাইজিং করতে পারি, আর ইলেকট্রোপ্লেটিং করতে পারি, রাইট। সো মানে ইলেকট্রোপ্লেটিংটাও তো এক প্রকার আসলে রং করাই, তবে সেই রংটা আমরা করতেছি কি কারেন্ট ব্যবহার করে, তড়িৎ ব্যবহার করে, এই আর কি। মানে সামহাউ ইউ হ্যাভ টু কাভার ইট আপ। আচ্ছা, এখন
তোদের আর একটা ইন্টারেস্টিং পদ্ধতি শিখাই, এটা তোদের বইতে নাই, বাট জাস্ট একটু চিন্তা কর। ধরে নে এইটা একটা লোহার ঘোড়ার ডিম, কিছু একটা ধাতব টুকরা, এটা তো মরিচা পড়ে যাচ্ছে। আমাকে একটু বলতো বাবা, মরিচার বিক্রিয়া তোরা তো পড়ছিস, আলটিমেটলি এখানে আয়রন করেটা কি? আমাকে একটু বলেন তো, আয়রন এখানে কাজটা কি তার, মানে ক্ষয়টা হয় কেন, আয়রন করেটা কি বলো? কি রে, সবাই ঘুমায় গেছে নাকি? হ্যাঁ, আবার সন্দেহ কেন রে, কিলায় মারি ফেলবো তো গরু কোথাকার। আয়রনের কাজ হইতেছে, সে একটু ওস্তাদ, এই আমি তো ধাতু, বুঝলো, আমার ইলেকট্রন দিতে খুব ভালো লাগে। ওর আশপাশ দিয়ে অক্সিজেন ঘুরে বেড়াচ্ছে, পানি ঘুরে বেড়াচ্ছে, ডেকে ডেকে ইলেকট্রন দেয়। সো এখন তুই চিন্তা করে দেখতো, এই যে আয়রন থেকে যে ইলেকট্রনটা টুপুস করে বেরোয় গেল, এই যে আপা টুপ করে ঢুকে পড়লো এখানে, এই আপাটা চলে গেল এখানে, এটা গেল কেন? কারণ আয়রন একটা কি ধাতু বলেন তো আমাকে একটু, সক্রিয় ধাতু না? এখন আমি যদি একটা কাজ করতে পারতাম, আয়রনের ধারে কাছে, বোঝো নাই গরুরা, ধরো এর ধারে কাছে আমি যদি একটা কাজ করি, এইখানে একটু একটা বিশেষ জিনিস রাখছি, অনেক দূর পরে যে আর একটা বিশেষ জিনিস রাখছি, বা একটা রাখলেও তুমি বুঝবা আর কি, আপাতত মেইন আইডিয়াটা। এই বিশেষ জিনিসটা কি জানো? এই বস্তুটা ধরে নাও, এটা হচ্ছে জিঙ্ক, এই ছোট্ট একটু জিঙ্ক লাগায় রাখছি এই ধাতুটার সাথে। এখন কি হবে জানিস? বাতাসের অক্সিজেন এসে এর গা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এইখানে, অক্সিজেনকে দেখে আয়রনের ইচ্ছা করছে আমি একটা ইলেকট্রন ছাড়ি। ছাড়ো তুমি, সমস্যা নেই। ও যখন ইলেকট্রন ছাড়বে তখন কি হবে বলেন তো? জিঙ্ক তখন আয়রনকে একটা ডাক দিবে, এই হ্যালো, কেমন আসছো? তোমার কি মনে আছে আমি ইউনিভার্সিটির তোমার বড় ভাই, তুমি ইলেকট্রন ফুস করে ছেড়ে দিলে আর আমি তাকায় থাকলাম? মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কার বেশি, জিঙ্কের নাকি আয়রনের? জিঙ্কের। তো এখন অক্সিজেন ইলেকট্রন নিতে আসছে আর তুই ছেড়ে দিছস, এটা কোনো কথা? মানে ধর আমার বয়স হয়েছে, জ্ঞান বুদ্ধি নাই, আমি রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, তোরা সেতাব একসাথে বসেছিলি, তো এখন আমি জ্ঞান খুঁজতেছি যে পড়ালেখা করব, শিখতে চাই, তো তুই জ্ঞান দিবি নাকি সেতাব জ্ঞান দিবে বলতো আমাকে? সেতাব ভাই জ্ঞান দিবে। ব্যাপারটা ঠিক এরকম, এই এত বড় আয়রন টুকরার সাথে অল্প একটু জিঙ্ক, এখানে ওইখানে একটু সোডিয়াম বা কিছু একটা হোয়াটএভার, আয়রনের চেয়ে একটু সক্রিয় ধাতু লাগায় রাখলেও যেটা হয়, ইলেকট্রন দিতে চাচ্ছ আয়রন, তুমি দাও, কোনো সমস্যা নেই, তুমি ওইখানে ইলেকট্রন দিবা। এবার কি করবে জানো? জিঙ্ক তোমার ইলেকট্রন গেলায় ছাড়বে, এবার জিঙ্ক ইলেকট্রন ছাড়বে। জিঙ্কের ছাড়া ইলেকট্রনটা মূলত আয়রন আবার নিয়ে ফেলে, নিয়ে তাহলে আয়রন Fe2+ যেটা হয়েছিল ধরে নাও, সে আবার কি হয়ে গেল বলেন তো? আয়রন হয়ে গেল না? তোরা বুঝিস নাই, শেষ। সো আমার এই ধাতুটা কি হবে বলেন তো? প্রোটেক্টেড থাকবে, ধাতুটার কিছু হবে না। কিন্তু যতই সময় যাবে তোমার আস্তে আস্তে কি হবে বলো তো? তো জিঙ্ক ক্ষয় হইলো, আমার কি, আমার তো মূল জিনিসটা হচ্ছে আয়রন। এই কাজটা জাহাজে ইউজ করে, জাহাজে এইভাবে হচ্ছে জাহাজের বডিকে প্রোটেক্ট করে। কীরকম আমি একটু তোমাদেরকে দেখাই হালকা করে, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। তোমরা এগুলোতে কোনো ইন্টারেস্ট পাও বলে আমার মনে হয় না। তোমরা ইন্টারেস্ট পাও কিসে? টিকটক দেখাতে। হ্যাঁ, কি লিখে সার্চ দিব? অ্যানোডিক প্রোটেকশন। আচ্ছা ভাই, আপনি যে কপার সালফেট চালকোসাইটের কথাটা বলেন যে বায়ু থেকে সালফার কোথা থেকে পায়? হ্যাঁ, কি হয়েছে? সালফার থাকে যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ থেকে যে সালফার ইন্না ডাইঅক্সাইড। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বায়ুতে সালফার থাকা আর সালফার ডাইঅক্সাইড থাকা তো দুটা ভিন্ন জিনিস। বুঝিস নাই আমার কথা? হুম হুম, বলো অক্সিজেন কি হয়েছে? আচ্ছা, তোমরা কেউ এরকম জাহাজ দেখছো? বিশাল বিশাল জাহাজ, জাহাজের গায়ে দেখবা, আল্লাহ ছবিটা কি লো কোয়ালিটি, আর এই যে বাহ সুন্দর হাইরেজ, এই যে দেখেন তো এত বড় একটা জাহাজের গায়ে, দেখতে পাচ্ছ? জাহাজের পিছন সাইড এটা, হ্যাঁ, জাহাজের গায়ে এই যে ছোট ছোট জিনিস যেগুলো দেখতে পাচ্ছ তুমি, এই যে ছোট ছোট জিনিস, এগুলা কি বলেন তো আমাকে একটু? দেখতে পাচ্ছিস তো নাকি?
এইগুলাই হচ্ছে জিঙ্ক স্ল্যাব। স্ল্যাব মানে ছোট একটা টুকরা, ছোট টুকরা মানে একেবারে ছোট না, একটা মানুষের মাথার সমান সাইজের এক একটা জিঙ্কের স্ল্যাব লাগায় রাখে। তাহলে কি হয়, সমুদ্রের পানির মধ্যে যে আয়নগুলো আছে, অ্যানায়নগুলো, তারা যখনই এই মেটালের কাছে আসে, ধাতুর কাছে আসে, লোহার ধাতুর কাছে, যে আমাকে একটু ইলেকট্রন দিবা, তখন আয়রন যখনই দিতে চায় তখন জিঙ্ক বলে, হ্যালো তোমার কি আমাকে ভালো লাগতেছে না, ওর সে তো আমি ইলেকট্রন তাড়াতাড়ি দিতে পারি। তখন বেসিক্যালি জিঙ্কের স্ল্যাব ইলেকট্রন দিয়ে দেয়, ওই আয়রনের কাছ থেকে আর কেউ ইলেকট্রন নেয় না। দিস ইজ হাউ দ্য বডি অফ দ্য শিপ রিমেইনস ইনট্যাক্ট। কেউ বোঝে না ব্যাপারটা? বহুতই মজাদার আর চমৎকার হয়। আমি ওটা জানতাম না, ওটা আমি ইঞ্জিনিয়ারিং পড়তে যেয়ে জানছি, এবং আমার ডিপার্টমেন্টে ছিল ওটা, জাহাজি ব্যবসা। চলো এবার বন্ধু, অনেক শিখছো তোমরা, মেশি শিখে ফেলাইলে বিপদ আছে। আচ্ছা, এই যে আমি তো সব বলেই ফেলছি। 1 নাম্বার কাজ হচ্ছে তুমি কম খরচে রং করে দিতে পারো, 2 নাম্বার কাজ হচ্ছে তড়িৎ প্রলেপন করতে পারো, 3 নাম্বার কাজ হচ্ছে গ্যালভানাইজিং করতে পারো। গ্যালভানাইজিং যেন কি দিয়ে করে, কিসের প্রলেপ দেয়? জিঙ্কের প্রলেপ, রাইট? সো জিঙ্কের প্রলেপ তুমি যেভাবেই দাও না কেন, হইতে পারে তুমি জিঙ্ক স্প্রে কিনতে পাওয়া যায় বাজারে, জিঙ্ক স্প্রে, হ্যাঁ, সো জিঙ্ক স্প্রে করে দিতে পারো, যে স্প্রে কালার দেখছো না, অনেকটা ওই টাইপের আর কি। তারপরে তুমি ওই যে রং তুলি দিয়ে দিতে পারো, আবার গলিত জিঙ্কের মধ্যে কিছু একটা ডুবায়ও ভাষায় উঠাইতে পারো, এরকম আর কি। ডিপিং মেথড বলো এটাকে, ডিপ মানে ডুবানো। এই যে এটা হচ্ছে ডিপিং মেথড দেখাচ্ছে। এই যে মেটাল বিভিন্ন বড় বড় পোস্ট, মানে বাড়িঘর বানানোর জন্য যেটা ইউজ করে, এটাকে এই যে গলিত জিঙ্কের বাথ মানে কি বলে বাংলায় জানি না, গোসল করায় উঠায় আর কি, হ্যাঁ, এটাকে বলে ডিপিং মেথড আর কি। ওকে, তারপরে চলেন, তড়িৎ প্রলেপন তো আগেই দেখাইছি। যেটাকে আমি তড়িৎ প্রলেপন করতে চাই ওটাকে কোথায় রাখবো, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট, সেটাকে আমরা ক্যাথোডে রাখবো। অনেকবার বলছি আর বলতেছি না আর কি এই জিনিসগুলো। তাহলে অ্যানোডে আমাদের কি থাকবে, ধরো সিলভারের প্রলেপ ফেলতে চাও, তাহলে সিলভার থাকবে হচ্ছে অ্যানোডে, আর ক্যাথোড তোমার যে কোনো কিছুর হইতে পারে, ওর উপরে যায় ধাতুটা জমা হবে, আর ভিতরে কি রাখবো আমরা, ওই ধাতুটারই একটা লবণ নিয়ে কাজ করবো। এখানে যেমন সিলভার নাইট্রেট দিছে ওরা। এই তো হয়ে গেল। তারপরে চলেন, আমার কি বিক্রিয়া দেখাইতে হবে, আবার দেখাবো অ্যানোড ক্যাথোড 1000 বার, বলে গরুরা? ওকে, এটা কি, খনিজ অধাতু সালফারের ব্যবহার ও নিষ্কাশন। আচ্ছা, সালফার জিনিসটা দেখতে এরকম হলুদ রঙের কঠিন পদার্থ, এবং সালফারের একটা নাম আছে। সালফারের যে খনিজ, সেইখানে কি বলে জানো, এটাকে বলে হচ্ছে ডেভিলস গোল্ড, অর্থাৎ শয়তানের স্বর্ণ। বাংলা নামটা সুন্দর না, শয়তানের স্বর্ণ, আমি দিছি বাংলা নামটা আর কি। এই জিনিসটা আমি জানছিলাম একটা ডকুমেন্টারি দেখে আর কি। সো তোমাদের জন্য ডকুমেন্টারিটা হচ্ছে নিয়ে আসছি আমি, কই জানো কোথায়, এই ডকুমেন্টারি, এই যে এই ডকুমেন্টারিটা দেখবা, ঠিক আছে? ছোট্ট 12 মিনিট 29 সেকেন্ডের, মাস্ট ওয়াচ। তুমি দেখবা তোমার চোখ ফেটে কান্না আসবে। এটা হচ্ছে সম্ভবত ইন্দোনেশিয়ার একটা সালফার খনির গল্প, যে সেইখানে ওই মানুষগুলোকে দিয়ে কিভাবে সালফার উত্তোলন করানো হয়, এবং ওইটা কত বেশি দামে বিক্রি করা হয়, অথচ এই মানুষগুলোর জীবন 50 বছরের বেশি বাঁচে না। বোঝো না এই ব্যাপারটা? কেন বাঁচে না? সালফার উত্তোলনের যেখানে কাজ করতেছে, সালফার তোমরা দেখছো পাউডার জাতীয় জিনিস না, পাউডার জাতীয় জিনিস কই গেল, এই যে পাউডার জাতীয় জিনিস। সো খনির ভিতর থেকে তুমি যখন উত্তোলন করতেছো, ডেফিনেটলি তোমার নাকে চোখে মুখে প্রচুর পরিমাণে কি যাচ্ছে বুঝতে পারতেছো, সালফার যাচ্ছে। শুধু সালফার যাচ্ছে তাই না, সালফারের অক্সাইড যাচ্ছে বিভিন্ন রকম। সালফারের অক্সাইড তো দুইটা বেসিক্যালি তোমরা জানো, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এগুলো তোমার নাকে চোখে মুখে ঢুকতেছে মানে বুঝতেছো তোমার নিঃশ্বাসের সাথে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তুমি ইনহেল করতেছো। সালফিউরিক অ্যাসিড না হলেও সালফিউরিক অ্যাসিড তো তৈরি হচ্ছেই শরীরের মধ্যে। সো তুমি তো আসলে বেশি দিন বাঁচবা না। তো এই মানুষগুলো জীবন পর্যন্ত কীভাবে বিপন্ন হচ্ছে, বাট তাদেরকে ওই গ্রাম থেকে বেরো হইতে দেয় না। মানে ধর ব্যাপারটা এরকম যে তোর জন্ম হয়েছে এই এলাকায়, তুই যত মেধাবী হোস যাই হোস ভাই, তোর ওই কাজ জীবন হচ্ছে ওই যে ওই সালফারের খনির মধ্যে, ওইখানে তুই কাজ করবি, তোর বাপে কাজ করছে, তোর দাদায় কাজ করছে, তোর এখান থেকে বেরোতে দেওয়া হবে না। মানে জীবনটা এত নিষ্পাপ, মানে নিষ্ঠুর আর কি। সো এই জন্য দেখবা যে আল্লাহর কাছে শুকরিয়া আসবে বুক ফেটে, যে ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, জীবন নিয়ে কমপ্লেন অনেক কম। এনিওয়ে আসেন, সো এখানে কি বলছে, সালফার বিভিন্ন কলকারখানায় প্রচুর ব্যবহার হয়। সালফিউরিক অ্যাসিড প্রস্তুতিতে ডেফিনেটলি সালফার। রাবারকে টেকসই করার জন্য খুব ইম্পর্ট্যান্ট কথা, সালফার যোগ করা হয়। একে রাবারের ভলকানাইজিং বলে। এই যে ভলকানাইজিংয়ের ছবি এখানে ছিল, এই যে তোমাদের কারোর যদি সাইকেলের হইলে হয় না, মোটর সাইকেল বা গাড়ির টায়ার যদি কখনো ফেটে যায়, টায়ার বলতে টিউব, ভিতরে যে টিউবটা থাকে, তখন এই মেশিন দিয়ে হিট দিয়ে ওই টায়ারটাকে, টিউবটাকে আবার ঠিক করার চেষ্টা করা হয়। মানে ওই যেখানে ফাটছে ওইটার উপরে আরেকটা রাবারের আবরণ দিয়ে ভিতরে কিছু একটা পাউডার জাতীয় দেয়, একটা পেস্ট জাতীয়, ওটা দিয়ে ঠাসা দেয়, একটু হিট দেয়, তাইলে হচ্ছে ওটা ঠিক হয়ে যায়।
সো এই প্রসেসটাকে বলে গ্যালভানাইজিং। এবং ওই যে ভিতরে যে পেস্ট বা পাউডার জাতীয় জিনিসটা দিছিল ওটা কিচ্ছু না, ওটা সালফার। সালফার করে কি রাবারের কানেকশন তৈরি করতে পারে, কেউ বোঝে না, আঠার মতো কাজ করে, আঠার মতো। সো এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ভলকানাইজিং। এবং ভলকানাইজিং তোমরা চাইলে ইউটিউব করে দেখো, খুব সুন্দর প্রসেস, দেখলে ভালো লাগে আর কি। তবে ভলকানাইজিং করার সময় আশেপাশে থাকবা না, এটা খুবই ক্ষতিকর একটা প্রসেস, কারণ বুঝতে পারছো তো সালফারকে হিট দিচ্ছে আর প্লাস্টিকও একটু পুড়তেছে, সো প্লাস্টিকের গন্ধ হতো না আগে গেলে ক্ষতিকর আর কি। আচ্ছা, আর কি কাজে ইউজ করে? সালফানাইড দ্বারা, এই যে এটা খুব ইম্পর্ট্যান্ট, ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি আছে অর্গানিকে। সালফানাইড দ্বারা বিভিন্ন প্রকার ঔষধ তৈরি করা হয়। সালফানাইড ব্যাকটেরিয়া ধ্বংস করে, আর সালফানাইড প্রস্তুতিতে সালফার তো লাগবেই আমাদের। ওকে, চলেন তারপরে আমরা একটু ফ্রাশ পদ্ধতির একটা ভিডিও দেখে আসি। তার আগে আমাকে একটু বলো, আমার যখন সালফার নিষ্কাশন করা হয় তখন 3টা পাইপ একসাথে ঢুকানো হয়, তাই না? সো সবচেয়ে মোড়া একটা পাইপ থাকবে, মোড়া, তার ভিতরে আরেকটু চিকন একটা পাইপ থাকবে, চিকন, তার ভিতরে কি থাকবে? আর একটা পাইপ থাকবে। এখন আমাকে একটু বলো তো বন্ধু, কোন পাইপ দিয়ে কি ঢুকায়? তোমাদের কি মনে আছে কিছু? তোমাদের তো কিছু মনে থাকে না, বলা। সবচেয়ে মোড়া যেটা, এটা দিয়ে কি ঢুকায়? ফানে ঢুকায়। কেমন পানি বলেন তো? সুপার হিটেড ওয়াটার। কই জানি আছে, এই যে সুপার হিটেড ওয়াটার। আচ্ছা, পানির তাপমাত্রা কি 374 ডিগ্রি সেলসিয়াস হইতে পারে বলো তো? ও তো জলীয় বাষ্প হয়ে যাবে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রস করলে তো জলীয় বাষ্প হয়ে যাওয়ার কথা না? তাহলে ওরা কেমনে বানাইছে এটা বলো? চাপ বৃদ্ধি করার জন্য। আচ্ছা, ঘটনাটা হচ্ছে ওরা ঠাইসা ধরছে, ওরা বাষ্পীভূত হইতে দিতেছে না। প্রেসার কুকারের মধ্যে আমাদের আম্মুরা যে কাজটা করে, বোঝো নাই তোমরা? প্রেসার কুকারের মধ্যে পানি কিন্তু অনেক গরম হয়ে যায়, ভয়াবহ গরম। সো এইখানেও আমরা একই কাজই করি। ভিতর দিয়ে আমরা কি করব? সুপার হিটেড ওয়াটার ভিতর দিয়ে না, বাইরে দিয়ে সুপার হিটেড ওয়াটার দিচ্ছি। এই মাঝখানের পাইপ দিয়ে যেন কি দেয়? মাঝখানের পাইপ দিয়ে বাতাস দিবে, গরম বাতাস। এইটার ভিতর দিয়ে গরম বাতাস, এইটার ভিতর দিয়ে হচ্ছে পানি। তাহলে এই যে নীল যে পাইপটা আছে, এইটা দিয়ে কি হবে বলেন তো? এই দিক দিয়ে সালফার উঠে আসবে। তোমরা বোঝো নাই আমার কথা? বাইরে দিয়ে পানি দিব, পানি দিলে সালফারটা নরম হয়ে আসবে, নরম হয়ে আসবে, আর ভিতর থেকে মাঝখান থেকে যখন আমি বাতাস দিব তখন এই দিক থেকে বের হয়ে চলে আসবে আর কি। দ্যাটস হোয়াট ই কল ফ্রাশ প্রসেস। 3টা কনসেন্ট্রিক পাইপ ঢুকানো হয়, কনসেন্ট্রিক বা সেমিসেন্ট্রিক বলে আর কি, মানে একই সেন্টার যাদের আর কি, কেন্দ্র 3টার একই। সো চলেন আমরা একটু ভিডিওটা দেখে আসি। খুবই ছোট্ট একটা সুন্দর ভিডিও, কোথায় জানি আছে। ওই ওটা বন্ধ করে দিল কেটা? হায় হায়, কি বিপদ। একটু দাঁড়াও। HSC 27 কেমিস্ট্রি মেইন কোর্স 23, কোথায় কোথায় সেই ভিডিওটা? এই অ্যানিমেশন, চলে আসো বাবা। এই যে ভিডিওটা, দেখা যাচ্ছে? The trash process is based on the fact that sulfur has a comparatively low melting point. The trash pump, consisting of 3 concentric pipes, is sunk deep into the sulfur bed. Superheated water at about 170 degrees Celsius under pressure is pumped into the outermost pipe. The superheated water enters the sulfur bed. This melts the sulfur present in the sulfur bed. সালফার গলায় ফেলছে। Compressed air under a pressure of about 20 to 25 atmospheres is pumped in through the innermost pipe. This forces the mixture of water and molten sulfur to gush out of the middle pipe. This mixture of molten sulfur and water is collected. বুঝেছো? সহজ জিনিস। About 99% pure sulfur. এই তো হয়ে গেল। ওকে, সো এখন আমাকে একটু বলেন, এইভাবে আমরা যে সালফারকে বের করে নিয়ে আসতেছি খুবই সহজ পদ্ধতিতে, এটা করতে পারতেছি কেন বলো তো? কি কারণে আসলে এটা করা যাচ্ছে বলেন তো? এত সহজে যে বের করে আনতে পারতেছি, এটা কিভাবে? 20 থেকে 22 অ্যাটমসফিয়ার চাপে বাতাস দিব এর মধ্যে। আর কি করছি? বাইরে থেকে হচ্ছে সুপার হিটেড ওয়াটার দিছি, সুপার হিটেড, HEATED, সুপার হিটেড ওয়াটার। আসলে এটা করা যাচ্ছে, তার কারণটা হচ্ছে সালফারের গলনাঙ্ক খুবই কম।
সালফারের যদি কোনো কারণে গলনাঙ্ক অনেক বেশি হইতো তাইলে তুমি বিপদে পড়ে যেতা, ঠিক আছে? কাহিনী হচ্ছে এটা আর কি। আচ্ছা, আর এই সুপার হিটেড ওয়াটার কেমনে বানায় তা তো বললাম, মানে প্রেশারাইজড কন্ডিশনে পানিকে তাপ দেয়, তার ফলে পানির তাপমাত্রা অনেক বেড়ে যায় আর কি, পানি বাষ্পীভূত হয় না। তো আশা করি বুঝছো। এই যে ছবিতে দেখলে এরকম, এই বাচ্চা জিনিস, ছবির কোয়ালিটি ভালো না, ইমেজ কোয়ালিটি। ওকে, এটা দেখতে বলছি তোমাদের। তারপরে সালফারের কিছু গুরুত্বপূর্ণ যৌগ। সালফারের গুরুত্বপূর্ণ যৌগের মধ্যে তোমাদের বইতে মাত্র দুইটা লেখছে। কি কি লেখছে? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই দুইটা ছাড়াও মারাত্মক গুরুত্বপূর্ণ একটা যৌগ আছে, এটার কথা বলা উচিত ছিল, আমি বই লিখলে আমি লিখতাম H2S। H2S এর নাম জানো কি? বলেন তো বন্ধু। হাইড্রোজেন সালফাইড। এটাকে কি কাজে লাগায় জানো ল্যাবরেটরিতে? এটা ল্যাবরেটরিতে মারাত্মক ব্যবহার। এমন কোনো ল্যাব নাই যেটাতে H2S নাই। পচা ডিমের মতো দুর্গন্ধ এটার, পচা ডিমের মতো দুর্গন্ধ। এটার নামই হচ্ছে অধঃক্ষেপণকারী বিকারক। অধঃক্ষেপণকারী বিকারক, এই নামটা তোমাদেরকে আর একদিন বলছিলাম। কবে বলছিলাম জানো? যেদিন ওই যে তোমাদের শিখাইছিলাম জায়মান পদ্ধতি, জারণ বিজারণের জায়মান পদ্ধতি। ওই সময় দেখবা H2S তো বিজারক, ও যখনই বিক্রিয়া করে ও সবসময় কি করে? সালফার তৈরি করে আর হচ্ছে দুইটা জায়মান হাইড্রোজেন তৈরি করে। সো ল্যাবরেটরিতে এই জিনিসটাকে প্রচুর পরিমাণে ইউজ করে, যে সালফারের যদি অধক্ষেপ পড়ে, মানে খেয়াল করে দেখ H2S, আমাকে একটু বলেন তো, H2S প্লাস কোনো একটা জিনিস, ধরো A নামক একটা জিনিসের সাথে বিক্রিয়া দিছি, এই বিক্রিয়ার প্রোডাক্টে আমি পাইছি হচ্ছে কি? সালফারের অধক্ষেপ। এইটা যদি হয়, তোমরা আমাকে একটু বলো তো, তাহলে এ পদার্থটা কি হবে বলেন তো, বলতে পারবেন? এ পদার্থটা তাহলে কি হবে? নিঃসন্দেহে একটা কমেন্ট করা যায় যে এ পদার্থ এই টাইপের হবে, বলেন। কোন গরু পারা না। এ হবে হচ্ছে জারক। অক্সিজেনও হইতে পারে, জানি না, অক্সিজেনও তো জারক। কারণ এ যদি জারক না হইতো ও বিজারকের কাজ করতো না। ও বিজারকের কাজ যখন করে তখনই তো সালফারের অধক্ষেপ তৈরি করে। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? বুঝে না। আচ্ছা, সো H2Sটা হচ্ছে ল্যাবরেটরিতে ব্যবহার করা অন্যতম খুব গুরুত্বপূর্ণ একটা বিকারক। আচ্ছা, তোমরা কি বিকারক বুঝো? এই বিকারক আর বিক্রিয়কের ডিফারেন্স বুঝো? বিকারক আর বিক্রিয়ক, যে বিক্রিয়া করে সেই বিক্রিয়ক। যে কেউ বিক্রিয়া করতে পারে, যে কেউ। ড্রেনের পানির মধ্যে তুমি পড়ে গেছো, তোমার স্কিনে জ্বালা পোড়া করতেছে, তার মানে ড্রেনের পানির সাথে স্কিনের বিক্রিয়া হচ্ছে, ড্রেনের পানি একটা বিক্রিয়ক। কিন্তু বিকারক মানে কি জানো? বিকারক মানে হইতেছে বিকারক মানে হইতেছে কিছু বিশেষ বিক্রিয়ক আছে যেগুলোকে আমাদের ল্যাবরেটরিতে সচরাচর কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। ওগুলাকে আমরা ল্যাবরেটরিতে আলাদা করে প্রিজার্ভ করি, রেখে দেই যে এটা আমার কাজে লাগবে। ওইগুলাকে বলে হচ্ছে বিকারক। সো বিকারকের ইংরেজি হচ্ছে কি বলেন তো? বিকারকের ইংরেজি হচ্ছে রিয়েজেন্ট। রিয়েজেন্ট নামটা শুনছো মনে হয় তোমরা। আর বিক্রিয়কের ইংরেজি কি বলেন তো আমাকে একটু? রিয়াক্ট্যান্ট। রিয়াকশন যেই করবে সেই রিয়াক্ট্যান্ট, কিন্তু রিয়েজেন্ট হইতে গেলে তার স্পেশাল ক্যাপাবিলিটি থাকা লাগে। যেমন ধরো তোমার আম্মুর রান্নাঘরে আজকে লাল শাক রান্না করে, কালকে মুরগির মাংস রান্না করে, পরশুদিন ডাল রান্না করে, বিভিন্ন কিছু আনে আসে চলে যায়, তাই না? থাকে তো না, চলে যায়। কিন্তু কিছু উপাদান আছে এটা আম্মু সবসময় প্রিজার্ভ করে। ওইটা শেষ হয়ে যেতে গেলে আগে থেকে আম্মু কিন্তু আব্বুরে বলে রাখে এটা কিনে আনবা। আমাকে একটু বলো তো সেই টাইপের কিছু জিনিস কি? কাঁচামরিচ, হলুদের গুঁড়া, শুকনা চালের গুঁড়া, হুইল পাউডার, এরকম কি কি জানি আছেন আম্মুরা জানে, লবণ। এইগুলাকে তাহলে কি বলবো বলেন? বিক্রিয়ক নাকি বিকারক? কোনটা? বিকারক। সো আশা করি বুঝেছো, বিকারককে ইংরেজিতে বলে রিয়েজেন্ট আর বিক্রিয়ক হচ্ছে রিয়াক্ট্যান্ট, দুইটা আলাদা জিনিস। সো আবারও বলতেছি যে এই যে দেখো আমি কি লিখছি, অধঃক্ষেপণকারী বিকারক লিখছি, কিন্তু বিক্রিয়ক বলি নাই। বিকারক মানে হচ্ছে ওকে ল্যাবরেটরিতে প্রিজার্ভ করে আলাদা করে, কিপ যন্ত্রের মাধ্যমে। আমাদের সময় ছিল কিপ যন্ত্র, কিপস অ্যাপারেটাস বলে ওটাকে। সো যাই হোক, তোমাদের বইতে এই দুইটাকে নিয়ে আলোচনা করছে, সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড পড়বা। এইগুলো নিয়ে আসলে আমার বলার কিছু নেই, হাস্যকর জিনিসপত্র। আর সালফার আর একটা বিশেষ যৌগ বলছে কি? সালফিউরিক অ্যাসিড। আরে বলদ, সালফারের কত যৌগ আছে, বিশেষ বিখ্যাত যৌগ, হোয়াটএভার। সো এখন আসো, সালফারকে বানানো হয় হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। তাও আমার ভালো লাগছে যে তোমাদের বইতে অন্তত এই ছবিটা আছে। এগুলোর আরও ডিটেলিং ছিল আমাদের সময় ইন্টারমিডিয়েটের বইতে, এখন সব তুলে দিছে আর কি। সো এখানে কি করে? কিচ্ছু করে না। এখান থেকে সালফার ঢুকাবো, এখান থেকে বাতাস ঢুকাবো, তাপ দিব, তাহলে কি হবে? সালফার ডাইঅক্সাইড হবে, তাই না? SO2।
পরে SO2টাকে আবার তাপ দিব, অক্সিজেনে দিব। এখানে কি প্রভাবক যেন ব্যবহার করে বলেন তো? V2O5 ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এই বস্তুটা আমরা কোন স্তরে ব্যবহার করি? সালফারকে সালফার ডাইঅক্সাইড বানাইতে নাকি সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইড বানাইতে, কোনটা বলা? হ্যাঁ, সালফার ডাই থেকে ট্রাই বানানোর জন্য আমরা এই জিনিসটাকে ব্যবহার করি। ওকে, সো এইটা দিব এখানে আমরা। দেওয়ার পরে কি হবে, এই যে উপর থেকে সালফার ট্রাইঅক্সাইড ঢুকতেছে, সরি সালফার ডাইঅক্সাইড ঢুকতেছে, আর এইগুলো হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, একটা তার জালির উপরে থাকে আর কি বেসিক্যালি। সো উপর থেকে সালফার ট্রাইঅক্সাইড আসতেছে, এটা নিচে যতই নামে সালফার ট্রাইঅক্সাইড হইতে থাকে। বুঝতে পারছিস কি? সালফার ট্রাইঅক্সাইড হয়ে এখান থেকে যে যাচ্ছে, এই যে সালফার ট্রাইঅক্সাইড গেল। এইবার করে কি, এই নিচে থেকে তো সালফার ট্রাইঅক্সাইড যাচ্ছে, যে ওরা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে বলেন তো? উপরের দিকে না? বোঝা না? গ্যাস না, গ্যাস তো উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবার উপর থেকে ঝর্ণার মতো করে, যদি এটা মিথ্যা কথা অন্যভাবে ফেলে আর কি, উপর থেকে ঝর্ণার মতো করে কি ফেলে জানো? তোমাদের বইতে লেখা আছে ঘন সালফিউরিক অ্যাসিড, এটা মিথ্যা কথা, এটা হচ্ছে লঘু। এটা বেসিক্যালি হচ্ছে লঘু H2SO4 ঢালা হয় উপর থেকে। বুঝতে পারছিস? উপর থেকে লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললে কি হবে সেই বিক্রিয়াটা, আমরা একটু বিক্রিয়াগুলো যদি লিখি। প্রথমত আমার কাছে ছিল 1 নাম্বার স্টেপে সালফার, সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া কি তৈরি হয়েছে? সালফার ডাইঅক্সাইড। 2 নাম্বার স্টেপে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে আরেকটু অক্সিজেন যুক্ত হবে, আমি সমতা করতেছি না, তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড। 3 নাম্বার স্টেপে কি তৈরি হবে? তৈরি হওয়া সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা কি করতে পারতাম? পানির বিক্রিয়া দিতে পারতাম। পানির বিক্রিয়ার ফলে কি হবে? H2SO4 তৈরি হবে। এই বিক্রিয়া তো পারো নাকি? অনেক আগে দেখাইছি যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া সালফিউরিক অ্যাসিড, কিন্তু এই কাজটা আমরা বাস্তবে করি না। এই বিক্রিয়াটা করা হয় না এই শিল্প উৎপাদনের ক্ষেত্রে। কেন করা হয় না বলেন তো এই বিক্রিয়াটা? কারণটা কি কেউ জানে না? বইতে লেখা আছে তো। কিরে ভাই? আচ্ছা, এই কথাগুলো মিথ্যা কথা আর কি। আসল কথাটা শোনো, ওগুলো লেখো পরীক্ষায় আসলে, বাট শুনে রাখো, এই বিক্রিয়াটা প্রচণ্ড তাপ উৎপাদী। বোঝা নাই? এত বেশি তাপ উৎপন্ন হয় ওইখানে, ওই তাপের ফলে সৃষ্ট সালফিউরিক অ্যাসিড বাষ্প হওয়া শুরু করে। যে সালফিউরিক অ্যাসিডটা কেবল পয়দা হয়েছে, ও তো তরল অবস্থা থাকার কথা, ওই তরল আবার ফুটে যায়, বাষ্পীভূত হয়ে ওড়া শুরু করে। তুই চিন্তা করতো, তোর এই ফ্যাক্টরির মধ্যে শ্রমিকরা কাজ করবে না, ইঞ্জিনিয়াররা হাঁটাহাঁটি করবে না, তোর ফ্যাক্টরির মধ্যে সালফিউরিক অ্যাসিডের বাষ্প উড়ি বেড়াইতেছে। বাউরে বাউ, তুই কয়শো কোটি টাকা দিলেও তো কাউরে কাজে নিতে পারবি না ওই জায়গায়। সো এই ঘটনাটা করানো হয় না এই কারণে। আমার কথা কি বুঝছেন আপনারা? এটা পুরা জীবন ঝুঁকি। শুধু তাই না, সালফিউরিক অ্যাসিড বাষ্প হয়ে যদি ওড়া শুরু করে, কত মেটালিক পার্ট আছে না, সব খুলে মিলে নাই করে ফেলবে। তো অ্যাসিড কি করে? ধাতুকে ক্ষয় করে ফেলে। আচ্ছা, তাহলে মূলত যে কাজটা আমরা করি 4 নাম্বার স্টেপে, সরি 3 নাম্বার স্টেপে, সেটা হচ্ছে সৃষ্ট যে সালফার ট্রাইঅক্সাইড আছে ওটাকে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড দিয়ে শোষণ করাই। লঘু সালফিউরিক অ্যাসিডে অ্যাবজর্ব করলে যেটা হয়, আচ্ছা লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি বেশি ছিল না, বুঝিস না বাবা? সো ওই পানিতে যখন, মানে নর্মাল পানিতে অ্যাবজর্ব করালে অনেক হিট হয়, কিন্তু খেয়াল করে দেখা গেছে সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে পানিটা ছিল, লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে পানিটা ছিল, ও যখন সালফার ট্রাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে তখন আর অত হিট হয় না। তাহলে এখানে আমরা যে প্রোডাক্টটা পাই সেটার নাম হচ্ছে, সংকেত হচ্ছে H2S2O7। এটাকে যেন কি বলে? ওলিয়াম। এর আর একটা নাম আছে, বলেন কি? ওলিয়ামের রাসায়নিক নাম কি? হ্যাঁ, পাইরোসালফিউরিক অ্যাসিড, রাইট, পাইরোসালফিউরিক অ্যাসিড। সো এখানে হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ওই পাইরোসালফিউরিক অ্যাসিড যেটা, ওটা কিচ্ছু না, এটা প্রচণ্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটার আর একটা নাম হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এটাকে ধূমায়মান কেন বলো বুঝো তো? এর মধ্যে আসলে হয়েছে কি, মেইনলি সালফিউরিক অ্যাসিড ছিল, আর ছিল কি বেশি পরিমাণে পানি। ওই পানিগুলোর সাথে মিশে গেছে কে? সালফার ট্রাইঅক্সাইড। এইবার ওই বোতলের যখন মুখ খুলবা, পাইরোসালফিউরিক অ্যাসিড যেখানে আছে ওই বোতলের যখন তুমি মুখ খুলবা, ওইখান থেকে দেখবা ধোঁয়া আকারে কি বেরোচ্ছে বলো তো? সালফার ট্রাইঅক্সাইড বেরোয় আসতেছে। এবং ওই ধোঁয়া কি তুমি নাকে নিয়ে একটু শুকবা, ঘেরা তোর কলজা পুড়ি মরেই যাবে এই জায়গায়। সো ওইটাকে বলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। আর পাইরো শব্দের অর্থই হচ্ছে প্রডিউসিং হিট। সো এখন এ তো হিট প্রডিউস করে না, বাট এটাকে পাইরো অ্যাসিড কেন বলে? ওই ধোঁয়া দেখে মনে হয় যে ওটা মনে হয় গরম, আসলে গরম না, বাট অ্যাকচুয়ালি এ ধোঁয়া তৈরি করে বলে একে বলা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। ওকে, যাই হোক, সো পরে আমরা করি কি, এই পাইরোসালফিউরিক অ্যাসিডের মধ্যে আমাদের প্রয়োজনীয় পরিমাণে পানি মিশায় পাতলা করে তারপরে অ্যাসিড বিক্রি করি। কেউ একজন আসছে 90% গাঢ় সালফিউরিক অ্যাসিড কিনতে, তাকে আমি কম পানি মিশাই দিব। কেউ একজন আসছে 50% দেন ভাই, দাম একটু কম রাখেন, তাহলে আমি পানি একটু বেশি করে মিশাই দিব। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, সহজ। আচ্ছা, ওকে, সো এই তো হয়ে গেল। এখানে আর আলোচনার কি আছে? আর কিছু নাই, বাট বইতে এটা মিথ্যা কথা বলছি, আমি আবারও বলে দিতেছি, এটা অ্যাকচুয়ালি কি
লঘু সালফিউরিক অ্যাসিড দিতে হয়, ঠিক আছে? এটা গাঢ় দিতে হয় না, পাগল নাকি? ওকে, এটা কি হ্যাঁ কি? সালফিউরিক অ্যাসিডটা যদি গাঢ় হইতো তাহলে কি হইতো? ওরে গরু, তোরে কেমনে বুঝাই? মানে আচ্ছা, তোরা কি জানিস যে আসলে মানে আমাকে একটু বলেন তো, কার্বন ডাইঅক্সাইডকে যদি আমি পানির মধ্যে গোলাই তাহলে বলেন তো কি তৈরি হয়? বলেন। কার্বনিক অ্যাসিড তৈরি হয়। একটু দাঁড়াও, এইটাকে পানির মধ্যে গোলাইলে হচ্ছে কার্বনিক অ্যাসিড হয়। সো এই জিনিসটাকে কি আমি বলতে পারি এটা আসলে কি জানিস? এটা আসলে কার্বন ডাইঅক্সাইডের দ্রবণ, এটা কি বলা যায়? দেখেন তো। আচ্ছা, তাহলে তুই একইভাবে একটু ভাবতো ভাইয়া, তুই যদি সালফার ডাইঅক্সাইডের সাথে পানি মিশাইস রে ভাই, তাহলে কি হবে? H2SO3 হবে। তুই এইটাকে কি বলবি বলতো? এই বস্তুটাকে কি বলবি বলেন? সালফার ডাইঅক্সাইডের দ্রবণ। হ্যাঁ, এটাকে তো তোর বলা উচিত সালফার ডাইঅক্সাইডের দ্রবণ। এবার তুই ভাবতো রে ভাই, তুই এবার কি করতেছস? খুব ভালো একটা কাজ করতেছস। সেটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে দেখেন তো পানির, তাহলে এখানে কি আসবে? H2SO4, রাইট? এটাকে আমরা কি নাম দিব? সালফার ট্রাইঅক্সাইডের দ্রবণ, ঠিক তো নাকি? মানে ব্যাপারটা অনেকটা এরকম না? সো এখন ধরো তুমি চিনির দ্রবণ বানাইছো, চিনির দ্রবণ, চিনি দিয়ে শরবত বানাচ্ছো ইফতারির জন্য। এখন তুমি চিনি যদি কম দাও তাহলে ভিতরে কি থাকবে? অনেক পানি ফাঁকা থাকবে না? ওই পানির মধ্যে আরও চিনি দিলে আমার দ্রবীভূত হচ্ছে, বুঝতে পারছিস তো? মানে দেয়ারস লট অফ এমটি স্পেসেস টু বি ডিজলভড, আরও বেশি দ্রবীভূত করা যাবে এখানে। এখন বোঝ, তোর এখানে হয়েছে কি, সালফার ট্রাইঅক্সাইড আমি মিশাইছি পানির মধ্যে, যার ফলে আমার তৈরি হয়েছে সালফিউরিক অ্যাসিড। কিন্তু আমার এই সালফিউরিক অ্যাসিডটা যদি পাতলা দ্রবণ হয়, তার মানে ভিতরে কিন্তু স্টিল নাও দেয়ারস এ লট অফ ওয়াটার, যার মধ্যে আরও সালফার ট্রাইঅক্সাইড দেওয়া যাবে। আরও সালফার ট্রাইঅক্সাইড দিলে সে নিবে, বোঝা না? তাহলে এখন বলেন, আমার এইখানে দরকারটা ছিল কি বলতো ভাই? আমার এখানে উপর থেকে সালফিউরিক অ্যাসিড যে আমি ফালাচ্ছি, ওর ভিতরে যে পানিটা আছে, আমার মূল আকর্ষণ কিন্তু এই পানিটা। ওই পানিটা আমার মূলত এইখান থেকে উপরের দিকে উঠতেছে যে সালফার ট্রাইঅক্সাইড, ওটাকে অ্যাবজর্ব করানো দরকার। বুঝিস নাই বাবা? এবার বলেন, আপনার মূল কনসার্ন কোনটা, সালফিউরিক অ্যাসিড নাকি ওর ভিতরে থাকা পানি? ভিতরে থাকা পানি। তাহলে ভিতরে থাকা পানির পরিমাণ যত বেশি হবে তত কি তোমার জন্য ভালো? অ্যাবজর্পশন বাড়বে, ঠিক আছে তো? তাহলে এবার বলো, ওইখানে কি লঘু দিবা নাকি গাঢ় দিবা বলো? লঘু দিব। দ্যাটস ইট, সহজ যুক্তি। মানে এটা তো মুখস্থ করার কিছু নাই। তোমাদের একটা মজার কথা বললি, বইতে তো এগুলো বলে নাই। এই যে যেখানে এই কাণ্ডটা ঘটতেছে, এই জায়গাটার নাম কি জানো? এটার নাম হইতেছে অ্যাবজর্পশন টাওয়ার। এইটাকে বলে হচ্ছে তোমার, দাঁড়াও নাম ভুলে গেছি, ক্যাটালাইটিক টাওয়ার সম্ভবত, বাংলায় বলে হচ্ছে প্রভাবক প্রকোষ্ঠ, ইংরেজি নামটা ভুলে গেছি। এটাকে বলে অ্যাবজর্পশন টাওয়ার। অ্যাবজর্পশন টাওয়ারের অ্যাকচুয়াল ডিজাইন শুনবা, শুনলে পাগল হয়ে যাবা। অদ্ভুত সৌন্দর্য জিনিস। দাঁড়াও একটু দেখাই হালকা করে, একটু ইঞ্জিনিয়ার বানায় ফেলি আর কি। কেমিক্যাল ইঞ্জিনিয়ার তুমি এখনই হয়ে যাবো। দাঁড়াও, কেমনে যে আঁকে আল্লাহ জানে, তো আঁকি নাই জীবনেও, দেখছি আর কি। এই হইছে, এই হইল, এই যে তারপরে ধরো এরকম, এই হইল, এই যে ধরো এরকম। এর ভিতরে কি থাকে জানো? এইরকম অনেকগুলো পাথর কুচির মতো থাকে, পাথরের মতো গুঁড়ো গুঁড়ো জিনিস থাকে, বুঝেছো? এরপরে কি করে জানো? এর ভিতর দিয়ে হচ্ছে যখন তুমি এর উপর থেকে যখন তুমি কি ফেলতেছো, লঘু সালফিউরিক অ্যাসিড, তাই না? আচ্ছা, উপর থেকে তুমি ঝর্ণার মতো করে ফেলতেছো। ওদের এই ছবিটা দেখছিলা, ঝর্ণার মতো করে ফেলে আর কি, এরকম এরকম। ওকে, এই ঝর্ণার মতো করে উপর থেকে কি ফেলে বলেন তো? লঘু সালফিউরিক অ্যাসিড। এই প্রত্যেকটা পড়া মাত্র তোরা কি বুঝতেছিস? এটা এই পাথরের গা বেয়ে নামবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে। মানে তোরা কি বুঝতেছিস? ও আসলে করতেছে কি, নাটক কইরা সারফেস এরিয়াটা বাড়াচ্ছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এইভাবে এই যে আমার পিঙ্ক কালার দিয়ে আঁকছি, এগুলো হচ্ছে
উপর থেকে পড়ে আসতেছে, উপর থেকে নিচের দিকে নামতেছে। আপনারা কি বুঝছেন আমার আইডিয়াটা? আচ্ছা, এইখান থেকে নামতেছে এই যে এইভাবে করে। এইবার করে কি, আমাকে একটু বলো তো, নিচে থেকে কি করে বলেন তো, কি পাঠায়? এই তো নিচে থেকে পাঠাইছে সালফার ট্রাইঅক্সাইড, যে হচ্ছে গ্যাসীয়। এখন গ্যাস জিনিসটা কি করে, ও তো যে চিপা পায় সেই চিপা দিয়ে যাওয়ার চেষ্টা করে। ও তো এইখান থেকে যাওয়ার চেষ্টা করে, এইখান থেকে যাওয়ার চেষ্টা করে। তোরা কি বুঝতেছিস? গ্যাসগুলোর সাথে এই যে পিঙ্ক কালারের সালফিউরিক অ্যাসিড, এদের সর্বোচ্চ পরিমাণে দেখা হয়, সর্বোচ্চ পরিমাণে দেখা সাক্ষাৎ হয়। বোঝা না আমার কথা? সো একজন হচ্ছে পাহাড়ের পাথরের চিপাতে চাপাতে গাদে উপরে ওঠার চেষ্টা করছে, একজনকে হচ্ছে নিচে পাঠাচ্ছে। তখন যেটা হবে আলটিমেটলি, ওই দুইজন মিলেমিশে নিচে পড়তে থাকবে। নিচে পড়ে আর এই দিক থেকে কি কালেক্ট করে, এই দিক থেকে হচ্ছে তোমার H2S2O7 কালেক্ট করে। এখন কি বলছিলাম, এটার নাম কি, কি টাওয়ার যেন বলে এটাকে, কি টাওয়ার? অ্যাবজর্পশন টাওয়ার। বাংলায় কি বলে এটাকে? শোষক স্তম্ভ। কেন এই নাম দিছে বলতো? কেন এই নাম দেয়? কারণ হচ্ছে এইখানে আসলেই লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফার ট্রাইঅক্সাইড অ্যাবজর্ব করানো হয়, শোষণ করানো হয়, তার মধ্যে শোষা হয়। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন টাওয়ার। সো এখানে আসলে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া, এটা খুবই হাস্যকর একটা কথা আর কি। ওকে, আশা করি বুঝছেন। তারপরের স্লাইডে যাই, কি আছে সালফিউরিক অ্যাসিডের ধর্ম, এটা তোমাদেরকে আগে একবার বলছিলাম, দেখি কার কি মনে আছে। মাহির আমাকে একটু বলো তো, সালফিউরিক অ্যাসিডের কয় ধরনের ধর্ম শিখাইছিলাম? 2 ধরনের। একটা হচ্ছে কি লঘু H2SO4 এর ধর্ম, এবার বলো গাঢ় H2SO4 এর ধর্ম। বলো কোনটার কি ধর্ম ছিল, তাড়াতাড়ি। এই বলদ, কবে ঠিক মতো বলা শিখবি? 1 নাম্বার বলবি জারক, 2 নাম্বার ধর বলদ উল্টাপাল্টা বলে। ওই সিকোয়েন্স হারায় ফেলছিস, আমি তো প্রথম কথাতেই বুঝছি তোর, তুই যে এলোমেলো করে শিখছিস। কখনো গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকলে ও কি আগে কি হিসাবে কাজ করবে, জারক নাকি অ্যাসিড নাকি নিরোধক বলেন তো? জারক। ওইটার কোনো মাফ নাই, কোনো ইয়ার কি না। দুনিয়ার আর কোনো কেমিক্যাল সাবস্টেন্সের ক্ষেত্রে আমাকে বলতে শুনবি না যে এইটার ক্যারেক্টার সিকোয়েন্স আছে। একমাত্র জিনিস গাঢ় সালফিউরিক অ্যাসিড, লেট মি বি ক্লিয়ার এগেইন। এটা কোনো ইয়ারকির জিনিস, এটা একদম প্রেসাইজলি মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এইটার বিক্রিয়াগুলো আমার কি আর দেখাইতে হবে? নিরোধক হিসাবে বিক্রিয়াটা শুধু একটু দেখাই দেই, বাকি জিনিসটা আমি দেখাইছি অনেকবার। নিরোধক হিসাবে এটার বিক্রিয়া তোমাদের বইতে যেটা লেখা আছে C12H22O11, এটার মধ্যে কি দিছি? গাঢ় সালফিউরিক অ্যাসিড যদি দেই আমি H2SO4, এই বিক্রিয়াটা দেখাইছিলাম আগে কখনো নাকি? গাঢ়। আচ্ছা, এটাকে দিলে আমাকে একটু বলেন তো এখান থেকে কি তৈরি হবে? ও এর ভিতরে যতগুলো পানি ছিল সব বের করে নিয়ে আসবে। এখন এখানে পানি ছিল কয়টা? 11 অণু পানি ছিল, তাহলে 11 অণু পানি বের করে নিয়ে যাচ্ছে। বাকি থাকে কি দেখেন তো, 11 দুগুণে 22টা হাইড্রোজেন সব চলে গেছে, তাহলে 12টা কার্বন পড়ে আছে, প্লাস হচ্ছে 12C। তাহলে চিনির রং কি? সাদা। সাদা রঙের চিনির মধ্যে যদি একটু সালফিউরিক অ্যাসিড ঢেলে দাও, তাহলে বলো তো ওইটার রং একটু পরে কি হয়ে যাবে? এইটা দেখে এই কবি গেয়ে উঠেছে, সাদা সাদা কালা কালা, বুঝেছো? সাদা থেকে কালা হয়ে গেছে, হ্যাঁ। আর এইটা দেখে আর একজন কবি আবার গেয়েছে, আমার সাদা দিলে কাদা লাগায় দিলি রে বন্ধুয়া। তো এই সাদা দিলে কাদার কাহিনী হচ্ছে এইটা, এই বিক্রিয়া আর কি। আশা করি বুঝেছো। এরপরে আমাদের কি আছে? ও এ সালফিউরিক অ্যাসিডের ধর্ম আর কয়বার দেখাবো সালফিউরিক অ্যাসিডের ধর্ম? এই ক্লাস শেষ। হ্যাঁ, ডাইলুটেড দিলে কি নিরোধকের ধর্মের এখানে বলো? অ্যালকোহল থেকে ইথিন প্রস্তুতটা দেখা দেওয়া যাবে। করা যাবে, করা যাবে, রাইট। ভালো বুদ্ধি দিছো তো, আমার তো মাথায় আসে নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওই বিক্রিয়া দেখাইছিলাম? দেখাই নাই, কিচ্ছু দেখাই নাই, জীবনে কোনোদিন কিছু দেখাই নাই। ইথানলের সরি কি বলে আমাদের, ইথানলের সংকেত কি? আমরা লিখবো হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড OH। OH-টাকে নিচে লেখছি ইচ্ছা করে, বুঝতে পারবো একটু পরে। তার মধ্যে তুমি দিছো কি? গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলাম, আমি এটাকে তীর চিহ্নের উপরে রাখতে চাই। এই যে কি বললি, বুঝি নাই। কোথায় আমি লিখছি? ওহো, ওই যে জাপানে যে কারণে বয়স্ক মানুষকে পাহাড়ের উপরে নিয়ে ফেলে দেয়, আমাকেও তোরা কয়দিন পরেই ফেলে দিবি, বলবি যে এরে ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেছে না, চল তো বুড়োটাকে ধর 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 বইলেই একদম পাহাড়ের উপরে নিয়ে ফেলে দিবি।
বলবি এ তো ছোটোখাটো মানুষ, এটা পাহাড়ের উপর লাগবে না, এটা খাটের তেল নিচে ফেলা দিলে হয়ে যাবে, মরে যাবে, টাস করে মরে যাবে। আচ্ছা, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? এই কার্বনের সাথে ঝুলে আছে OH, আর এই কার্বনের সাথে কি আছে? একটা হাইড্রোজেন নিচে কল্পনা করো, তাহলে ওই, আচ্ছা আমি লিখেই দেই, বলবা যে কল্পনা তো আমরা করতে টরতে পারি না, কল্পনা তো আমাদের এক বান্ধবীর নাম। আচ্ছা এই যে, তাহলে এখান থেকে কি হবে আমাদের? এই হাইড্রোজেন আর এই হাইড্রোক্সিলটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে আমাদের কি থাকতেছে? CH2, দুই পাশে দুইটা হাত ফাঁকা, দুইটা হাত নিজেদের মধ্যে বন্ধন করে কি তৈরি করলো? CH2 ডাবল বন্ড হচ্ছে CH2 প্লাস তৈরি হবে কি? পানি। সো কি এটা? সো ডেফিনেটলি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি হিসাবে কাজ করছে? নিরোধক হিসাবে। ভালো বুদ্ধি দিছে, সুন্দর আইডিয়া। এই তো বোঝাছো তোমরা বন্ধুরা? তবে এই বিক্রিয়াটা আসলে দুই ধাপে ঘটে, ওটা আমরা অর্গানিক পড়ার সময় ভেঙে দেখবো না আর কি, মানে এটা এক ধাপে লেখাটা ঠিক না, বইতে লেখা 9-10-এর এই আর কি। ওকে, সো এরপরে এই যে আমাদের আজকের ক্লাস শেষ। কত ছোট একটা ক্লাস হইলো, হায় হায়, 1 ঘন্টা মাত্র 6-7 মিনিট। আচ্ছা ভাইয়া কপার যে বায়ু থেকে সালফার কিভাবে গ্রহণ করে এটা বলে দিবেন? না, বলে দিব না, এটা তো তোমাদের ভাবতে বলছি। সব কিছু আমার কাছে শুনে নিবা কেন? এটা ঠিক না। যেমন ধরো কয়েকদিন আগে ইন্ডিয়াতে একটা সেমিনার হয়েছিল, বিশাল বড় একটা প্রোগ্রামের মধ্যে, ওটার একটা ভিডিও আমি দেখছিলাম। ওখানে একজন বিশেষ জ্ঞানী লোক একটা কথা বলছে, এটা একটা নর্মাল জিনিস, এটা আমি আগে থেকেই জানি, বাট উনি বলছে খুব সুন্দর করে আর কি, যে ধরো তোমার হাতে আমি গুগল দিলাম, আর একজনের হাতে আমি AI দিলাম। আমাকে একটু বলো তো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কে বেশি শিখতে পারবে? গুগলের কাছ থেকে বেশি শেখা যায় নাকি AI এর কাছ থেকে? বলেন তো। গুগল কাছ থেকে। AI তোমাকে সব গুছায় সুন্দর করে দেয় না, হাজার রকমের গুগল সার্চে ওয়েবসাইটে যা যা আছে সব জায়গা থেকে নিয়ে সে বেস্ট ভার্সনটা তোমাকে দিচ্ছে। ওটা তো একটা ইন্টেলিজেন্ট জিনিস, তাই না? এখন ঘটনা হচ্ছে যে, কিন্তু দিন শেষে যেটা হবে, AI দিয়ে যে শিখছে তার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ নিজস্ব যে চিন্তা ক্ষমতা অনেক কমে যাবে। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা। ধরো তুমি সার্চ দিছো যে ওয়াই দ্য লাস্ট টাওয়ার ইন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ সালফিউরিক অ্যাসিড ইজ কল্ড অ্যাবজর্পশন টাওয়ার। যে সালফিউরিক অ্যাসিড প্রোডাকশনের লাস্টে যে টাওয়ারটা থাকে ওটাকে কেন অ্যাবজর্পশন টাওয়ার বলে, তুমি এটা বোঝার জন্য গুগল সার্চ দিছো, একজন AI সার্চ দিছে। AIতে তো খুব সুন্দর মাখায় টাখায় একেবারে রেডি করে দিছে। ও ওই ঝেড়ে নিয়ে, যে মুখস্থ করে ঝেড়ে নিয়ে পরীক্ষার হলে দিয়ে আসলো, নাম্বার টাম্বার বেশি পাচ্ছে। আর যে গুগল সার্চ করে শিখতেছে সে তো একবারে পায় না, তো 4-5 রকমের ওয়েবসাইট পায়, ও নিজে টোকায় খোঁজে, দেখি 2-4টার মধ্যে ঢুকি, দূর গোড়া টিমের মধ্যে অ্যাডে ভরা, এর মধ্যে ফালতু কথা লিখছে, ওইটা ভালো কথা লিখছে, আবার এইটার সব কথা ভালো না, এইটুকু কথা ভালো। ও কিন্তু নিজের মনের মধ্যেও ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটিটা অ্যাপ্লাই করতেছে। সো আলটিমেটলি হি ইজ বিকামিং মোর ইন্টেলিজেন্ট। সে আরও অনেক বেশি সুন্দর করে গুছায় নিজে থেকে করতে পারে, অ্যানালাইসিস করার ক্ষমতা বেশি। আর যে AI ইউজ করতেছে ও সারা জীবন গান্ডুই থেকে যাবে। এই সেম কথাটা আগেকার লোকজনের জন্যও খাটে। আমাদের সময় তো গুগল ছিল না, আমরা কি করতাম? বই ঘেটে শিখছিলাম। এই বইতে ভালো লাগে না তাহলে ওই বই পড়ে দেখি, ওই বইতে ভালো লাগে না তাহলে ওই গাইড পড়ে দেখি, ওই স্যারের সাথে কথা বলে দেখি। আর পরবর্তী জেনারেশন যারা, তারা কি করলো? গুগল সার্চ করা শিখলো। সো ও গুগলের কাছে অনেক গুছায় পায়, বইতে তো এত গুছায় থাকে না, নিজের গুছায় নিতে হয়। সো যার কারণে যতই দিন যাচ্ছে মানুষের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কমে যাচ্ছে। উই আর অলওয়েজ ট্রাইং টু গেট দ্য আনসার, নট টু প্রসেস। প্রসেসিং করতে শিখতে হবে নিজের মনের মধ্যে, এবং প্রসেসিং করতে পারার জন্য বাংলাদেশের বিখ্যাত একজন চিত্র পরিচালক, এক সময়কার মুভি নির্মাতা, ওনার নাম হচ্ছে ঋত্বিক ঘটক। আমরা এইসব লোকজনদের নাম শুনবো না, আমরা শিখবো অনন্ত জলিলের নাম, শাকিব খানের নাম, যাই হোক। তো উনি একটা কথা বলছিলেন, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো, অর্থাৎ চিন্তা করার চর্চা করাটা খুব জরুরি। সব কিছুর আনসার যদি পেয়ে যাও, তুমি কিন্তু এখন সেহরি খাইছো, নামাজ পড়ছো, সুন্দর একটা ঘুম দিবা, কোনো টেনশন নেই, সব জানে গেছি, হা হা, সালফার কোথায় পাই তাও বুঝে গেছি। কিন্তু যদি তোমাকে আমি না বলে দেই, দেন ইউর মাইন্ড উইল বি, মানে ডিগিং, ভাবতে থাকবে, চিন্তা করতে থাকবে, আসলে তো সালফারটা কই পেলো, কারেন্টের তার, ওইখানে সালফার কই, এটা তুমি ভাবতে থাকবা। দিস ইজ হোয়াট উই নিড, বুঝেছো? তোমার চিন্তা। আচ্ছা ভাইয়া, বাতাসের হাইড্রোজেন সালফাইড থেকে কি নিতে পারে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বু, বাতাসে হাইড্রোজেন সালফাইড ওইভাবে থাকে না, থাকতে পারে তোর নানার যে অপরিচ্ছন্ন টয়লেটটা আছে, সেই টয়লেটের পিছনে যদি তুই কখনো যাস, ওইখানে তুই H2S পাবি। H2S বাজারঘাটের পরিবেশে এইভাবে ছড়ায় থাকলে তুমি আমি বেঁচে থাকতে পারতাম না, গন্ধে মরে যেতাম। H2S প্রচণ্ড দুর্গন্ধযুক্ত একটা জিনিস। আমরা ল্যাবে কাজ ফাঁকি দেওয়ার জন্য কি করতাম জানিস? কিপ যন্ত্রের
ওই যে একটা চাবি থাকে, চাবিটা ঘুরাইলে ফুস করে গ্যাস বেরোনো শুরু করে, ওই চাবিটা একটু ঘুরাই দিয়ে চলে যেতাম। স্যার জানি না স্যার, ল্যাবে কেউ কাজ করতে পারতেছে না স্যার, গন্ধে ধ্বংস হয়ে গেছে, কে করছে জানি না, আমরা স্যার আজকে ছুটি নিব। স্যার বলতে এই যাও যাও যাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও। ভাবতে থাকো, ভাবার প্র্যাকটিস করো। সো ওকে, আগামী ক্লাস দেখো কবে, টাইম মেশিনে করে আমরা পিছনে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, ক্লাস হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এই পর্যন্তই। ওকে, আর কারো কোনো প্রশ্ন নাই? কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আগামী দিন কিন্তু অর্গানিক পড়বো, সো সাবধান থাকো। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাদেরকে অর্গানিকের একটা ছোট পাওয়ার বুক, ছোট একটা চোথা দিব না চ্যানেলে, ঠিক আছে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাকে একটু মনে করে দিও। ওইটা দেখে শুনে পড়ে তুমি যখন পড়তে বসবা, তাহলে তোমার পড়াশোনা আর একটু ভালো হবে আর কি, একটা নোট আর কি, বুঝছিস? ও, ওই নোটটা আমি কবে বানাইছিলাম শুনবি? 2020 সালে করোনা লকডাউনের মধ্যে আমি তখন রংপুরে চলে গেছি, এবং জীবনের প্রথম ক্লাস 9-এর কাউকে পড়াইছি। 9-এর দুইটা মেয়ে ছিল ওই সময়, ওর নাম, একটার নাম হচ্ছে মেধা, একটার নাম হচ্ছে স্নেহা। আমি তো পড়াইতে চাচ্ছিলাম না, যে ভাইয়ের বাসায় গেছিলাম, এরিক ভাই, উনি আমাকে জোর করলো যে এই গাধা বসেই তো আসিস, কি করতেছিস, পড়া, বাচ্চা দুইটা ভালো আছে, পড়াইলে ভালো লাগবে তোর। আমি বললাম ভাই, বাড়ি যায় পড়াই না, মাইন্ডের কয়শো বছর হয়েছে, আপনার কোনো হিসাব আছে? আমি তো সে ভার্সিটিতে থাকা অবস্থায় 14-15 সালের দিকে লাস্ট, 15-তে না 14-তে লাস্ট আমি কারো বাসায় পড়াইছি আর কি, টিউশনি তো পড়াই না। তো তারপর ভাবলাম যে বসেই আছে, ঠিক আছে যাই। তো একদিন পড়ায় আমার খুব ভালো লাগছে, আরে পিচ্ছি দুইটা তো খুব অ্যাক্টিভ, মানে ওদের কাছে শুধু প্রশ্ন তুলে দিলেই হয়, ওরা আনসার চায় না, ওরা নিজেরা গুতাগুতি মারামারি কিরাকিলি করবে, আমি তাকায় তাকায় দেখবো, পরে ওরাই একটা আনসার বের করে নিয়ে আসে। সেই মেয়ে দুইটার মধ্যে স্নেহা, তোমাদের স্নেহা আপু, মানে ওরা হচ্ছে 24 ব্যাচ বেসিক্যালি। সো এবার অ্যাডমিশন টেস্ট দিল। স্নেহা বুয়েটে কততম জানো? গেস করেন তো। 63তম মনে হয় ভাইয়া গ্রুপে দিয়েছিলেন। রাইট, এটা হচ্ছে সেই পিস। এবং আমি শিওর মেধাকে ওর ফ্যামিলি কি করলো আমি বুঝলাম না, কার প্ররোচনায় যে মেডিকেলের দিকে পাঠায় দিল। মেডিকেলও তো ভালো একটা মেডিকেলে, ফরিদপুর মেডিকেলে সম্ভবত চান্স পাইছে, বাট আমি শিওর ও ইঞ্জিনিয়ারিংয়ে আসলে স্নেহার মতো আর একটা পজিশন হাসিল করেই ছাড়তো ইনশাল্লাহ। সেই জিনিস অস্থির, আলহামদুলিল্লাহ। সো মাশাল্লাহ। তো ওদের জন্য আমি হচ্ছে, ওরা যখন ক্লাস 10-এ উঠতেছে তখন আমি কয়েকদিন যাইতে পারি নাই, তখন আবার লকডাউনটা কড়াকড়ি করছে, ওদের বাসায় যেতে পারি নাই। তখন আর কি আমি ভাবলাম যে বসে বসে লিখি, তখন একটা পাতলা চোথা লিখছিলাম আর কি ওদের জন্য, যে পাঠাই দিচ্ছি এটা পড় নিজেরা। ওইটা হচ্ছে সেই চোথাটা আর কি, অত বেশি রিচ না, সে আগের বানানো তো, বাট কিছু জিনিস আছে যেগুলো তোমাদের বইতে নাই আর কি। সো একটু দেখো। ওকে, সো আজকের আড্ডাই পর্যন্ত, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন বলো? নাই, কারো কোনো প্রশ্ন নাই। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম।